আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সেশনটা হলো একা একা পড়ে কি সিবিটিএ লেভেল 4 পাস করা কি সম্ভব? মেন্টর ছাড়া কি একা পথ চলা যায়? এবং এনএসডিএল প্যাটার্নটা কোশ্চেন লাইভ সলভ আজকে করানো হবে। প্যাটার্ন, এনএসডিএল প্যাটার্নের যে প্রশ্নগুলো বর্তমানে আসতেছে সেগুলোর জন্য কি জানা দরকার। অ্যাকচুয়ালি আমি আজকের পুরো সেশনটাতে বোঝানোর চেষ্টা করব একজন মেন্টরের কাজটা কি, কেন এই সেশনটা বানানো। তার পিছনে কারণ হলো এখন ইউটিউবে দেখবেন সবাই ফ্রি সেশন করাইতেছে। হ্যাঁ, আপনি ইউটিউবে গেলে আপনার অভাব হবে না, যাই দেখবেন ফ্রি, মানে ফ্রি সেশন আছে, সব কিছু অ্যাভেলেবেল। কোন মানে 12টা সিপিএলএম এর কোনটা বিষয় আপনি জানতে চান, এক একটার উপরে অনেকগুলো করে ভিডিও আপনি পাবেন। তারপর বিভিন্ন গ্রুপে গেলে বিভিন্ন স্যারের তৈরি করা নোট, পিডিএফ এগুলো পাবেন, অবশ্যই পাবেন, এবং এগুলোকে আমি খারাপ বলতেছি না। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে যে একটা ওভার কনফিডেন্স তৈরি করে, সেই জিনিসটা যে কত বড় সমস্যা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরু করি। সেটা হলো একা একা পড়ার বিপদ এবং ভুল ধারণা। আচ্ছা, ইন্টারনেটে আমরা ড্রাইভ ভর্তি করে ফাইল রাখি। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলোকে পড়ে আমরা 90%ই দেখা যায় যে নট এড হচ্ছে। এটার পিছনের একটা অনেক বড় কারণ, যেটা আমি আজ পর্যন্ত কখনো কোনোদিন আমার কোনো স্টুডেন্টদেরকেও বলিনি। কেন বলিনি সেটাও আজকে ক্লিয়ার করব। কেন আমি এই টাইপের জিনিসগুলোকে সবার সামনে আলোচনা করি না সেগুলো আমি ক্লিয়ার করব। যে আমাদের সিবিএলএম এবং আমাদের সিএস এর মাঝখানে বিশাল বড় একটা ব্যাপার বা ঘাটতি আছে। কেন সেই ঘাটতিটা, এবং একা একা যদি আমরা এই জিনিসটাকে কাভার করার চেষ্টা করি তাহলে কি প্রবলেম হবে, সেটাই আমি আজকে বলবো। ওকে, প্রথম তিনটা যে বড় প্রবলেম আপনি ফেস করবেন, ঠিক আছে, সেটা হলো, এক নাম্বার হলো কালেক্টর ফ্যালাসি, একটা হলো অ্যাকশন ফেকিং, আর একটা হলো নো ফিডব্যাক লুপ। আচ্ছা, কালেক্টর ফ্যালাসি জিনিসটা কি? কালেক্টর ফ্যালাসিটা হলো, আপনারা কি খেয়াল করছেন যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বেড়াতে গেলে অনেক ছবি তুলি, অথচ এই ছবিগুলোকে কখনো দেখাও হয় না। হ্যাঁ, ওই দেখা যায় যে আমি একটা পোজে 10টা ছবি তুলছি, অথচ ওই 10টা ছবির মধ্যে একটা ছবি নিয়ে আমি যে ফেসবুকে আপলোড করব, 9টা ছবিকে বাদ দিয়ে যে একটা ছবিকে মানে সিলেক্ট করব, এই সময়টা পর্যন্ত আমাদের হয় না। বুঝছেন? তা এই ব্যাপারটাকেই বলা হয় কালেক্টর ফ্যালাসি। যখন আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নোট, বিভিন্ন জিনিসগুলোকে কালেক্ট করবেন, তখন ব্রেন মনে করে যে আমার এই জিনিসটা অর্জন হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা আমার অর্জন হয়ে গেছে, আমার এটাকে নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। তখনই আমরা একটা প্রবলেমের মধ্যে, একটা লুপের মধ্যে পড়ে যাই। আচ্ছা, এইটার প্রবলেমটাকে আমি এর আগে অনেক আলোচনা করছি। কালেক্টর ফ্যালাসি নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, আজকের সেশনে অনেকে নতুন হিসেবে জয়েন করতে পারে, যার হয়তো সিবিটি নিয়ে কোনো ধারণাই নেই। আমি সরি, আমি ওই একদম বেসিক লেভেলের ক্লাস আর এখন নেই না। কারো যদি সিবিটিএ কি এই বিষয় নিয়ে যদি জানা লাগে, দরকার হয় ইউটিউবে সার্চ করুক, গুগলে সার্চ করুক, ফেসবুকে সার্চ করুক, হাজার হাজার ভিডিও পাবে ওই জিনিসগুলো নিয়ে। সে ভিডিও করুক, অনেকেই দেখি, হ্যাঁ, পুরাতন পুরাতন ট্রেনার, তারা এখন আসে এগুলো ওই বেসিক জিনিস নিয়ে আলোচনা করে, অথচ তারা এখনো পর্যন্ত যে স্টুডেন্ট কোন প্রবলেমটা নিয়ে পড়ে আছে সেই জিনিসটাকে না জানার চেষ্টা করে, না বোঝার চেষ্টা করে, আর না এগুলোকে নিয়ে আমাদের ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া এসে আলোচনা করে। সেই জিনিসগুলোকে আপনাদেরকে দেখায় দিব যে আমরা কোন বিষয়গুলোকে নিয়ে একদম এড়ায় যাই, বা কোনো কথাগুলো আমরা বলিই না, এবং ওই কথাগুলো না বলার কারণেই আমরা কমন পাই না, প্রশ্ন কমন পাই না, এমসিকিউ কমন পাই না। আমরা খুঁজি সিবিএলএম, কিন্তু সিবিএলএম ওটা নাই। কেন নাই সিবিএলএম এ? কিন্তু সিবিএলএম এ না থাকা জিনিস কিভাবে সম্ভব যে এনএসডি এর পরীক্ষার মধ্যে চলে আসতে পারে? তো সেই জিনিসটাকে আমি ক্লিয়ার করব। আচ্ছা, কালেক্টর ফ্যালাসি নিয়ে কথা বলা শেষ। আপনি কালেক্ট করবেন না কি করবেন, আমি একটা কথাই বলবো, আপনি যত কিছুই কালেক্ট করেন না কেন সবই ঠিক আছে, বাট সেগুলোকে নিয়ে আপনাকে নিজস্ব নোট তৈরি করতে হবে। যতক্ষণ আপনি নোট তৈরি করতেছেন না ততক্ষণ এগুলো আপনার কোনো কাজে লাগবে না। সেকেন্ড হলো অ্যাকশন ফেকিং। অ্যাকশন ফেকিং এর ব্যাপারটা হলো, আমাদের প্যাসিভ রিডিং বা নোট গুছিয়ে রাখাটা আসলে আসল প্র্যাকটিস না। আমি হয়তো বলতেছি আপনাকে নোট তৈরি করতে, নোট তৈরি করতে, নোট তৈরি করতে, প্রশ্ন দিতেছি আপনাদের, বলতেছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষা আসবে, আপনারা এগুলোকে করেন, এই জিনিসগুলোকে মানে এই প্যাটার্নের প্রশ্নগুলোকে আপনারা গুরুত্ব দেন। হ্যাঁ, আপনি ওগুলোকে লিখতেছেন, কিন্তু লিখলেই হবে না,
কারণ লেখার পরেই ব্রেন মনে করে কি যে এটা তো হয়ে গেছে, এটা তো আর পড়ার দরকার নেই। আমাদেরকে এই ক্ষেত্রে করতে হবে প্রকৃত ডিপ ওয়ার্ক করতে হবে। আমি আপনাদেরকে অলরেডি ডিপ ওয়ার্ক নিয়ে ভিডিও দিছি, আমার চ্যানেলেই আছে। ডিপ ওয়ার্ক নিয়ে ভিডিও দেখবেন, অথবা আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। আপনি ইউটিউবে যা ডিপ ওয়ার্ক লিখে সার্চ করেন, এরপরে আপনি দেখবেন কার্ল পোর্টম্যান নামে একজন রাইটার এটা নিয়ে একটা মারাত্মক সুন্দর একটা বই লিখছে। এই বইটার সারমর্ম বা সারাংশ বা মূল বক্তব্যগুলো ইউটিউব থেকে দেখে আপনি ওই জিনিসগুলোকে নিজের জীবনে যদি মানে ব্যবহার করেন, তাহলে পারফেক্টলি আপনি সব কিছু মানে আপনার করতে পারবেন আপনি, বুঝছেন? আচ্ছা, তাহলে একটা এইটা গেল অ্যাকশন ফ্যাকিং। মানে অ্যাকশন ফ্যাকিং এর ব্যাপারটা কি জানেন? অনেক সময় আমরা খুব সুন্দর করে টেবিল টেবিল গোছায় একদম সুন্দর করে পড়তে বসি, বা আমরা নোট লেখি খাতার মধ্যে, মনে করি ওটা আমি পরবর্তীতে পড়বো, ভালো মতো মুখস্থ করব, কিন্তু পরবর্তীতে ওটা করা হয় না। তো শুধুমাত্র নোট করলেও হবে না, সেটা আমাদেরকে পড়তে হবে। ইভেন আমার স্টুডেন্টের মধ্যে এরকম অনেকেই আছে যার নোট পর্যন্ত হারায় ফেলাইছে। তাকে নিয়ে আর কিছু না বলি, আল্লাহ তার উপর রহম করুক। তো যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে সে, আমি বলবো যে যতটুকু পারে তার নোটগুলোকে করে নিক, আবার নোট করে নিক এবং পড়া শুরু করুক। বিশেষ করে তাকে আমি বলছি যে আপাতত আমি যে সিস্টেমটা করছি আর কি, হ্যাঁ, মাস্টার টপিক বা মাস্টার মানে এই মাস্টার টপিক্সের যে ব্যাপারগুলো, যে মাত্র 12টা সিবিএলএম কে 15 ভাগে ভাগ করেই পুরো ব্যাপারটাকে সিম্পলি মাথায় রাখা যায়, এই যে আমার টেকনিকটা, এটাকে ফলো করলেই হয়ে যাবে। আরেকটা আছে নো ফিডব্যাক লুপ। এটা একটা মারাত্মক জিনিস, যে আপনি যখনকার বিভিন্ন মানুষের ইউটিউবের ভিডিও দেখতেছেন, বিভিন্ন লেকচার শুনতেছেন, বয়ান শুনতেছেন, সেটা নিয়ে যখন আপনি পড়বেন, আপনি কতটুকু পড়লেন, কতটুকু ঠিক আছে, এই জিনিসটা আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ আপনাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে না, যতক্ষণ আপনাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনার প্রবলেমটাকে বের করা সম্ভব না, কেউ কাউকে সম্ভব না। ঠিক আছে, এই জন্য ফিডব্যাকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম চেষ্টায় এনওয়াইসি যে মানুষ হতে পারে না, এখন দেখা যায় 90%ই মানুষ ফেল হয়ে যায়, নট ইয়েট হয়, এবং একবারে কম্পিটেন্ট হওয়াটা এখন অনেক কঠিন হয়ে গেছে। এটা হলো ফিডব্যাকহীন প্রস্তুতির পরিণতি। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস ও ওয়ান টু ওয়ান গাইডেন্স ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া 80 থেকে 90% শিক্ষার্থী প্রথম সুযোগে এনওয়াইসি বা নট ইয়েট কম্পিটেন্ট হয়। এখন বলতে পারেন, আরে স্যার আপনি এগুলো গবেষণা কই করলেন? হ্যাঁ, কোন গবেষণা করছেন? আপনারা যদি গবেষণা দেখতে চান, কোনো সমস্যা নাই, একদম পিডিএফ আকারে পাঠিয়ে দিব আপনারে। এটা কোনো বাংলাদেশের গবেষণা না, এটা আমি গত 4 দিন ধরে রিসার্চ করছি, গোটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জার্নালে পাবলিশ করা বিভিন্ন আহ, মানে রিসার্চ পেপার থেকে আমি যে জিনিসটা পাইছি, অস্ট্রেলিয়ান, তারপরে হলো অন্যান্য জায়গা থেকে, এবং টেসডা সহ। তো আমি অবশ্য এইটাতে শুধু যে টিভেট রিলেটেড তা না, যে কোনো পরীক্ষা, যে কোনো লার্নিং প্রসেস, যখনই ওটাকে প্র্যাকটিস মানে ফিডব্যাক ছাড়া করানো হয়, বা ওয়ান টু ওয়ান গাইডেন্স যখন না থাকে, তখনই প্রবলেমটা হয়। যদি একজন ট্রেনার এবং তার শিক্ষার্থীর মধ্যে পার্সোনাল কখনো কথাবার্তা না হয়, তাহলে অ্যাকচুয়ালি অনেক ঘাটতি থাকে যায়, অনেক 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 ঘাটতি থাকে যায়। ইভেন এমনও হতে পারে যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা আমার ক্লাস করতেছেন, কিন্তু আমার এবং আপনার মধ্যে ব্যক্তিগতভাবে পার্সোনালি কখনো কথা হচ্ছে না। আপনাকে বলা হচ্ছে যে একটা জিনিস করতে, সেটা আপনি করতেছেন না, আমি সেটাকে দেখার সুযোগ পাচ্ছি না, আপনি নিজেও বুঝতেছেন না যে আপনার ঘাটতিটা কোথায়। এই জন্য ওয়ান টু ওয়ান ইন্টারাকশন খুবই গুরুত্বপূর্ণ। একজন মানে স্যারের সাথে ব্যক্তিগত 1 মিনিট কথা বলাও অনেক প্রবলেম সলভ হয়। এখন আমরা যদি নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করি, এবং কোনো ট্রেনারের সাথে যদি কথা বলাটাকে বিরক্ত মনে করি, বা এটা মনে করি যে আমি স্যারকে বলবো, স্যার যদি বিরক্ত হয়, ভাই স্যারের কাছে ভর্তি হয়েছেন তো তারা বিরক্ত করার জন্য। হ্যাঁ, আপনি যদি স্যারের স্টুডেন্ট না হন সেটা আলাদা কথা, কিন্তু স্যারের স্টুডেন্ট হওয়ার পরে যদি আপনি তার কাছ থেকে ওয়ান টু ওয়ান গাইডেন্স না নেন, এটা বোকামি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই ফিডব্যাকের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আপনারা এই পুরো অংশটাকে কপি করে রিসার্চে দিয়ে দেন। আপনি এটার মানে আমার 80 থেকে 90% কেন বলছি সেটা আমি, আপনারা ক্লিয়ার হতে পারবেন। মূল কথাটা কি, আমরা বুঝতে পারি না যে আমার সমস্যাটা কোথায়। যতক্ষণ আমি আমার সমস্যা বুঝবো না, ততক্ষণ আমরা ডানিং ক্রুগার এফেক্টের মধ্যে পড়ে থাকবো।
আশা করি আপনারা জানেন আমি অনেকগুলো ক্লাসে ডানিং ক্রুগার এফেক্ট নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখন তথ্য ইনফরমেশন বনাম এই যে মেথোডোলজি, এই ব্যাপারটা কি জিনিস? এটা হলো ইনফরমেশন ফ্রি কন্টেন্ট। 12টা সিবিএলএম এর বইয়ের নোটস, ইউটিউবের ভিডিও, এগুলো কিন্তু সর্বত্র এক জায়গায় পাবেন। বিভিন্ন জন ওই বলতেছে যে কি বলে ফ্রি, এটা ওটা, হ্যাঁ, কিন্তু আপনাকে যদি সে পার্সোনালি যদি আপনাকে সে গাইড না করে, তাহলে কোন কোন জায়গায় গ্যাপ থাকে যায়, আর 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখানো শুরু করব। আর ম্যাথোডোলজির এটা হলো মূল ট্রান্সফরমেশন আপনাকে ঘটাবে। হ্যাঁ, এই মানে এটা মানে একটা সঠিক মেথোডোলজি আপনি শিখবেন হলো একদম টোটাল কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে ডিকোড করা, টাস্ক অ্যানালিসিস করে ওইখান থেকে ব্লুমস ট্যাক্সোনমি মেনে চলা। অনেকে আছে কি আমার মনে করে যে আরে স্যারের এইসব এমসিকিউ ধুইয়া পানি খাবো, ওগুলোর দরকার আছে? চ্যাট জিপিটি বা গুগল জেমিনিকে যদি আপনি সিভিলেন দিয়ে বলে দেন আমাকে 20টা বা 30টা এমসিকিউ তৈরি করে দিতে, সে ওটা তৈরি করে দিবে। বাট ওই জিনিসটা যে আপনার কোনো কাজেই লাগবে না, তার প্রমাণ হলো আপনারা দেখবেন আমার ফার্স্ট যে সিভিএলএম গুলো আছে, ওই জিনিসগুলো আহ, আপনার কি বলে ওই জিনিসগুলো যে আপনারা আহ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এমসিকিউ গুলো আপনি যদি রিয়েল এনএসডি এর প্যাটার্নটা না বোঝেন এবং সেই রকম এমসিকিউ যদি নিজে ক্রিয়েট করতে না পারেন, তাহলে আপনি সেই এমসিকিউ গুলো পড়বেন ঠিকই, কিন্তু ওটা পরীক্ষা তো আসবে না, আপনি পরীক্ষায় দিয়ে কম পাবেন না। যেমন খেয়াল করে দেখবেন, আমার একদম পুরাতন স্টুডেন্টদেরকে বলতেছি, আপনারা কি খেয়াল করে দেখছেন যে একদম প্রথম দিকের যে এমসিকিউ গুলো দেওয়া থাকতো, সেম টু সেম এমসিকিউ কিন্তু অ্যাসেসমেন্টে আসতো না? এটা কি আমি সঠিক বললাম না ভুল বললাম? আমাকে যদি কেউ বলতেন, ডেজি ম্যাডাম বললে ভালো হতো। একদম জি প্রথম, স্যার। হ্যাঁ, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ওই এমসিকিউ গুলো তৈরি করা হয়েছেই হলো যাতে প্রাথমিক অবস্থায় একটা মানুষ জাস্ট বোঝে। তার মানে কেউ যদি চিন্তা করে যে আমি সিবিএলএম গুলোকে চ্যাট জিপিটিতে দিয়ে দেবো বা জেমিনিতে দিয়ে দেবো, সে আমাকে এমসিকিউ তৈরি করে দিবে, ভাই এটা অসম্ভব ব্যাপার, এটা হবে না। কারণ কি, আপনাকে ব্লুমস ট্যাক্সোনমি জানতে লাগবে যে রিয়েল যে প্রশ্নগুলো আসছে সেটার ব্লুমস কি ছিল, সেই ব্লুমসের আপনার, এবং নট অনলি ব্লুমস, সেটাকে পড়তে হবে ব্লুমস ট্যাক্সোনমির রিভাইজ। এবং সেখানকার মধ্যে স্টিম লেন্থের ব্যাপার আছে, অপশন লেন্থের ব্যাপার আছে। একদম এইটা তখনকার আপনি বুঝতে পারবেন। এবং সব থেকে বড় ব্যাপার, আপনাকে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স এত ভালোভাবে বুঝতে হবে। ওই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটাকে যদি আপনি এআই কে বুঝাইতে না পারেন, আপনি জীবনে কখনো কোনো দিন এমসিকিউ বানাতে পারবেন না। যে এমসিকিউ গুলো যে এরকম অ্যাসেসমেন্টে আসে সেরকম। আচ্ছা, বর্তমানে আমি যে প্রশ্নগুলোকে দিচ্ছি সেগুলো কি অ্যাসেসমেন্টে আসা, এনএসডি এর রিয়েল অ্যাসেসমেন্টে আসা প্রশ্নগুলোর মতন? বলেন। জি স্যার, ওরকমই আচ্ছা, ওইভাবেই আসছে স্যার। ওইভাবে আসতেছে। এটা কিভাবে সম্ভব হলো? এই জিনিসটাকে সম্ভব করতে আমার 8 মাস সময় লাগছে, তাই না? টোটাল 8 মাস সময় লাগলো শুধুমাত্র এইটাকে ডেভেলপ করার জন্য, যে একটা এআই কে ওই লেভেলে ডেভেলপ করার জন্য যে টোটাল ব্লুমস ট্যাক্সোনমি বোঝে, নট অনলি রিভাইজ ট্যাক্সোনমি বোঝে, এবং সে টোটালি ক্রিক প্যাট্রিকের ইভ্যালুয়েশন বোঝে, 4টা পার্ট বোঝে। তার পাশাপাশি সে ইভ্যালুয়েট করতে পারে যে কি বলে কোনো রকম গেজিং, অ্যান্টি গেজিং থিওরি যেন ওটার মধ্যে থাকে, এবং সে জন্য স্টিম লেন্থ বোঝে, সে অপশন লেন্থ বোঝে। ইভেন সে এতটুকু বোঝে যে প্রতিটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার জন্য যেন সে এমসিকিউ বানায়, নট সে সিবিএলএম থেকে প্রশ্ন বানায়। সিবিএলএম থেকে প্রশ্ন বানানোটাই হলো আমাদের ভুল অ্যাপ্রোচ। ওকে, আরো ডিটেলস আলোচনা করব, দেখাবো আমি। আচ্ছা, মেন্টরের আসল ভূমিকা হলো শুধু নোট বিক্রি করা না, শিট বিক্রি করা, নোট বিক্রি করা, এগুলা না। আপনি যে কোনো ট্রেনারের আপনি নোট নেন, আমি বিশ্বাস করি সেই ট্রেনারের নোট থেকেই কম্পিটেন্ট হওয়া সম্ভব, কোনো ব্যাপার না। ইভেন আপনি যদি কারো আপনার কাছে কোনো রকম নোট না থাকে, জাস্ট শুধু আপনার আইডিয়া থাকে পরীক্ষার প্রশ্নগুলো কিরকম হয়, সেটা ব্লুমসের কোন ট্যাক্সোনমি গুলোকে ফলো করতেছে, শুধুমাত্র আন্ডারস্ট্যান্ড এবং রিমেম্বার পর্যায়ের, হ্যাঁ অ্যাপ্লাই পর্যায়ের পর্যন্ত যাওয়াই লাগবে না, আন্ডারস্ট্যান্ড এবং রিমেম্বার পর্যায়ের যদি ট্যাক্সোনমি বুঝে আপনি যদি প্রশ্নগুলোকে সিবিএলএম থেকে বের করতে পারেন, তাইলেই কম্পিটেন্ট হয়ে যাবে। সমস্যাটা হবে
অন্য জায়গায়। কোথায় সেটা নিয়ে আলোচনা করব একটু পরে। আচ্ছা, এখন একজন দক্ষ মেন্টরের ঠিক ঠিক কি কাজ করে সেটা হলো ডানিং ক্রুগার এফেক্ট দূর করা। অনেক স্টুডেন্ট থাকে প্রথম অবস্থাতেই শিট টিট এইসব জিনিসপত্রগুলো পাওয়ার পর তার কাছে মনে হয় আরে দূর, এটা তো আমি পারবো, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু অ্যাসেসমেন্টে বসার পর পরই তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়। হায় হায়, এখন আমি কি করব? এখন সেই জায়গা থেকে অনেক স্টুডেন্টদেরকে ফিরায় নিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়ে, অনেকেই ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তাদেরকে ওই জায়গা থেকে আবার ফিরায় নিয়ে আসাটা হলো রিয়েল একজন ট্রেনারের কাজ বা একজন মেন্টরের কাজ। কারণ ওই জায়গাটাতেই তাকে ধাক্কাটা বেশি দিতে লাগে। বিশ্বাস করেন, আমি মানে এই কথাটা বলি, একবার নট ইয়েট হওয়ার পরে একটা মানুষ ভাঙে পড়ে। সেই ভাঙ্গে যাওয়ার পরে সে তার ট্রেনারকে উপরে রাগ করে, সে নিজের উপরে রাগ করে, সে পুরো সিস্টেমের উপরে রাগ করে, তার মধ্যে পুরা ঝড় চলে। বলে না যে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। ঠিক অ্যাসেসমেন্ট দিয়ে আসার পরে দানিং কুকের এফেক্টে ওর থাকে হলো চরম লেভেলে। যারা অ্যাসেসমেন্টে বসে তারা তো মানে দুমদাম বসেই গেল, কিন্তু বসার পরে যে একটা ঝড় চলে সেটা খুব ভয়ঙ্কর। সে তাকে মানে ওইখান থেকে আবার অ্যাসেসমেন্টে বসানোটা এটা রিয়েলি কঠিন কাজ। এবং ওই জায়গাটাতে একটা স্টুডেন্টের হাল ধরাটাই হলো আমার মনে হয় যে একজন মেন্টরের প্রথম কাজ। অথচ দুঃখজনকভাবে বাংলাদেশের সব থেকে বেশি যে জিনিসটাকে দেখবেন যে একটা মানুষ অ্যাসেসমেন্টে বসে নট ইয়েট হওয়ার পরে তার কেউ খোঁজ খবরটাই রাখে না। আমি কি সত্যি বলছি না আমি ভুল বলে থাকলে আমাকে বলেন, ডাইরেক্ট গালি দেন যে স্যার এটা আপনি একদম ফালতু কথা বললেন স্যার, ঠিক আমি এটা মানতে বলছেন পারলাম না। আমাকে বলেন, মুখের উপর বলেন, কোনো সমস্যা নেই, বলে দেন যে স্যার, স্যার। আপনি ঠিক বলছেন, স্যার। ঠিক, আপনার কথা ঠিক। আমি নিজে যেটা দেখছি যে একটা মানুষ পরীক্ষা দেওয়ার পর মানে কম্পিটেন্ট হওয়ার পরে তার ট্রেনার যদি কম মানে মানে পাশ করে তাকে নিয়ে মানে খুব লাফালাফি করে। কিন্তু যখন মানে সে নট ইয়েট হয় তার একটা খোঁজ খবরও নেয় না। মানে এটা 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 যে কতখানি কষ্টদায়ক একজন টেনিসের জন্য, এটা ওই টেনিসই বলতে পারবে। হ্যাঁ, এটা ওই টেনিস বলতে পারবে। অথচ এটা উচিত নয়। ওই সময়টা আসলে শোনেন, একটা জিনিস আমি বলি, একটা স্টুডেন্ট অ্যাসেসমেন্ট দিছে মানে কি জানেন, ও 70-80% কমপ্লিট। আর অল্প একটু তার হেল্প দরকার, বিশ্বাস করেন, সামান্য একটু হেল্প দরকার। ওই অতটুকু হেল্প যদি তাকে করা যায়, তাকে শুধুমাত্র ফিডব্যাকের উপর যদি রাখা যায়, সে 100% কম্পিটেন্ট হয়ে যাবে। তার হয়েই গেছে। অথচ ওই জায়গাটাতে আমরা গিয়ে মানে কি বলে তাকে মানে হাল ছাড়ে দিয়ে একটা ছবি আপনাকে দেখাতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু ছবিটা গুগলে খুঁজে পাবো কিনা জানি না। আপনার একটা ছবি দেখছেন কি, যে একটা মানুষ গর্ত খুঁড়তে খুঁড়তে স্বর্ণ হীরার অনেক কাছে চলে গেছে, সেইখান থেকে সে ফিরে আসতেছে, মানে আর একটু খুঁড়লেই সে ওটা পাওয়া যেত। এরকম আপনারা একটা ছবি দেখছেন না গুগলে বা ফেসবুকে? দেখছেন কি? জি স্যার, অনেকটা দেখছি জি এই স্যার, ছবি। দেখছিলাম। দারুণ ছবি জি এটা। স্যার। এটা বাস্তব, আপনারা জানেন এটা বাস্তব জিনিস। এটা বাস্তব, এটা হলো বইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নামে একটা বই আছে। হ্যাঁ, নেপোলিয়ন হিলের লেখা। অসাধারণ একটা বই, অসাধারণ একটা বই। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই একটা বই আপনি পড়বেন, বিশ্বাস করবেন যে না জানি না, এই বইটা পড়ার পরে আপনি বড়লোক হয়ে যাবেন। অথচ এই যে আমি কথাটা বললাম না, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনার বিশ্বাস হবে না যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আপনি বইটা পড়েই দেখেন, আপনার চিন্তা ভাবনা এতখানি চেঞ্জ হবে যে আপনি মানসিকভাবে বড়লোক হয়ে যাবেন। ওই বই এত কিছু আছে তার মধ্যে। থ্রি ফিট ফর্ম, 3 ফিট ফর্ম কি যেন একটা অধ্যায়ের নাম ছিল, সেই অধ্যায়ে ওই কথাটা লেখা ছিল। মাত্র 3 ফুট দূরত্বে থেকে তারা ফেরত আসে, এটা সত্যিকারের কাহিনী। আর একটু যদি কেউ যদি তাকে গাইডলাইন দিত, সে সঙ্গে সঙ্গে ভালো কিছু করতো। এই জন্য আমি মনে করি যারা অ্যাসেসমেন্টে বসে এবং বসার পরে যারা নট ইয়েট হয়, তাকে সব থেকে বেশি আগলায় রাখা প্রয়োজন, তাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়ে আগলায় রাখা প্রয়োজন। কারণ সে তার হয়ে গেছে, সে মাত্র 3 গজ দূরে আছে। আর 3টা গজ তাকে পার করে দেন, সে কম্পিটেন্টও হবে এবং সে সারা জীবন আপনার কথা মনে রাখবে। কিন্তু ওই ডিপ্রেশনের সময় যদি কেউ তার হাত ছাড়ে দেয়, এর থেকে দুঃখজনক আর দুনিয়াতে কিছু নাই। আচ্ছা, ডেলিব্রেট দ্য প্র্যাকটিস অফ ডেইলি ফিডব্যাক, প্রতিদিনকার কুইজ এবং গেমিফিকেশনের মাধ্যমে আমি যে সিস্টেমটা ডেভেলপ করছি কুইজ, হ্যাঁ, এটার মাধ্যমে খুব ইন্ডিভিজুয়াল করা সম্ভব যে তার কতটুকু দরকার।
আচ্ছা, এভিডেন্স পোর্টফোলিও অডিট করা দরকার। এই অডিট যদি না করা হয় তাহলে তার কিছু ভুল ত্রুটি থাকে যাবে। ইভেন আমার অনেক পুরাতন স্টুডেন্টও মনে করতে পারে যে তার এভিডেন্স অনেকখানি ওকে, এখন এর মাঝখানে যে কতখানি আপডেট হয়েছে তাদের কোনো ধারণাও নাই। তো আর কয়েকদিন পর এভিডেন্সের ক্লাস শুরু হবে, লাইভে দেখাবো ইনশাল্লাহ, সোমবার থেকে দেখাবো যে কত কিছু অ্যাড হয়েছে। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের আগে এবং পরে দুইটা শিট আলাদা করে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এরকম আরো বহুত কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু নতুন আসছে, ওগুলো দেখাবো। আচ্ছা, আচ্ছা, এখন আসেন, অনেক সময় আপনাদেরকে বলছি যে ফরগেটিং কার্ভ নিয়ে কথাবার্তা, যে 24 ঘন্টার মধ্যে আমাদের 70% তথ্য আমরা হারায় যাই। এখন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন কোনো স্যারের, আপনি কারো স্যারের ভিডিও ম্যানেজ করছেন, আপনি কোনো স্যারের সব কিছু আছে, ওই স্যারের কি দরকার, কিন্তু ওটা আপনার মানে আপনার কাছে মনে করতেছেন যে আপনি সবকিছু থাকলেন, কিন্তু আপনার ভুলের মানে ভিডিও তো আপনার কাছে নেই, আপনি যে ভুলগুলো করলেন সেই জিনিসটা তো আপনি পাচ্ছেন না। ঠিক আছে, এখন আমরা চলে যাব মেইন জায়গাতে। খুবই এখন আর একটা ক্রিটিক্যাল অ্যাসপেক্টসে ঢুকবো, বুঝছেন? ক্রিটিক্যাল অ্যাসপেক্টসে ঢুকতে হবে এখন আমাকে। আহ, আমি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং গুলো করছি এগুলো অনেক আগের ভিডিওতে আলোচনা করছি, তাও একবার করে মনে করায় দেই। আপনারা ওই সিলেবাসের 600 পৃষ্ঠা লাইন বাই লাইন মুখস্থ করে হবে না, আপনারা লাস্ট পর্যন্ত 15টা একটা মাস্টার টপিক নিয়ে যখন আপনারা করবেন তখন এই জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা কি একটা জিনিস জানেন যে আমরা স্ক্রিনে যা দেখি সেই জিনিসগুলো অত বেশি মনে রাখতে পারি না, অথচ সেই জিনিসই যদি আমরা খাতা কলমে দেখি সেটা আমরা মনে রাখতে পারি। মানে এরকম কোনো আর্টিকেল, কোনো ভিডিও, কোনো লেকচার বা কোনো রিসার্চ আপনাদের কান পর্যন্ত কি আসছে? আপনারা কি জানেন এটা? স্যার এই বিষয়ে আমি প্রত্যক্ষদর্শী আর কি। আচ্ছা, আমি এই বিষয়ে খুবই নিজে নিজে অনুভব করি আর কি। যেটা আচ্ছা, লেখি খাতায় লেখি, বই দেখি সেটা মনে থাকে, স্ক্রিনে সেটা 10 বার দেখলেও ওইভাবে মনে আসে না। এই জন্য আপনারা আমার কথা বিশ্বাস যদি না হয়, জাস্ট এই আমি যে কথাটুকু বললাম, হ্যাঁ, মানে স্ক্রিন রিমেম্বারিং বা কেন বাংলায় লেখেন যে স্ক্রিনে দেখা জিনিস কেন মাথায় থাকে না, এই জিনিসগুলো আপনারা আহ, দেখেন, ইউটিউবে দেখেন, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখন আমরা ডাইরেক্ট লাইভ জায়গায় চলে যাব, লাইভে। ঠিক আছে, আচ্ছা, লাইভে বাস্তবে আমি এখন আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। আমাকে একটা জিনিস তার আগে বলবেন, হ্যাঁ? আচ্ছা, না, আমি আগে ফিডব্যাকটা একটু দিয়ে নিই। না, আজকের ক্লাসে আমি আর ফিডব্যাক না দিয়ে আমি ডাইরেক্ট মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তারপরও একদম ছোট্ট করে একটা ফিডব্যাক দিয়েই দিই, কারণ আপনাদের জানা দরকার যে এই যে গেমগুলো খেললে কি কারণে এই ফিডব্যাকটা তাদের কাজে লাগে। যেমন ফজিলা আক্তার ম্যাডামের 4টা ভুল হয়েছে, একটু দেখি, কালকেই তো ক্লাস নিছি, এই 4টা ভুল যদি তাকে আমি দেখাই দিই তাহলে তার সারা জীবনের জন্য প্রবলেম সলভ। তার মানে কি, এরপর থেকে এইটাতে উনি 100 করে পাবেন, তাই না? আচ্ছা, হুইচ মেনটেনেন্স টার্মস রেফার্স টু দ্য রিকন্ডিশনিং অফ ইকুইপমেন্ট থ্রু টিয়ার ডাউন রিপ্লেসমেন্ট অ্যান্ড রিঅ্যাসেম্বলি। ঠিক আছে, টিয়ার ডাউন কথা বলছে, তো এটা রিপেয়ার না, এটা ওভারহাউল হবে। আপনি এই ওভারহাউল কথাটাকে নিবেন, নিয়ে আপনি চলে যান এই সিপিএলএম এর 5 নম্বরে, 5 নম্বরে গিয়ে এটাকে সার্চ করবেন এইভাবে। তারপর যেটা আসবে এই যে দেখেন, দুটো জায়গায় আছে, এই দেখেন, এই অংশটা যদি একটু ভালো মতো পড়েন, এই যে রিপেয়ার, এই যে এই অংশটা, তাহলে আপনি পুরো ব্যাপারটাকে বুঝতে পারবেন। যাই হোক, এটা কোনো সমস্যা না, আপনারা ওটার ব্যাখ্যাতে তো অবশ্যই পড়ছেন। আচ্ছা, আজকে আর ফিডব্যাকটা আপনাদেরকে কালকের মানে পরীক্ষাটা দিলাম না, হ্যাঁ? দরকার হয় আমি এটা আগামী কালকের ক্লাসে আমি এইটা সহ আপনাদের ফিডব্যাকটা দিয়ে দিব, যাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে। এই যে এখানকার আপনারা যারা 8টা ভুল করছেন এগুলো বলে দিব, ওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখন আসতেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো আমাদের এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা, এই সিএসটা কত তারিখে পাবলিশ হয়েছে কে বলতে পারবে? কেউ বলতে পারবেন? কেউ জানেন?
স্যার 12 যেটা আমাদের সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটার উপর আমরা অ্যাসেসমেন্টে পরীক্ষা বসবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি। আমি এখন থেকে যে কয়টা কথা বলবো সে কয়টা কথা নিয়ে আমি কখনো কথা বলিনি, জাস্ট এতটুকু বললাম। একটু মাথা ঠান্ডা রাখে একটু বলেন তো দেখি যে আমাদের যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আসছি। আচ্ছা, এটার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, সেটা হলো আপনারা তো পুরাতন মানুষ, আপনারা পুরাতন স্টুডেন্ট, আপনারা জানেন যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলে একটা ব্যাপার আছে, তাই না? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স ধরে যে কোনো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একটা সিএস এর পিসি থেকে আমাদের রিটেন, ওরাল, ডেমো, এভরিথিং তৈরি করা হয়, আমাদের টুলসটাকে ডেভেলপ করা হয়, ঠিক কিনা বলেন? জি স্যার। তার মানে সিবিটি এর যে আমরা অ্যাসেসমেন্ট আমরা সামনে দেব সেটা আমাদের সিএস কেন্দ্রিক, নাকি আমি ভুল বললাম? জি না স্যার। ওকে, মানে সিএস থেকেই আসবে। ওকে, আমাদের সিএসটার তারিখ দেখেন তো, এটা কত? 2022 সালের 21 সালের তৈরি করা, তাই না? 21 সালের, হ্যাঁ 2 21 মাস সাল। 22 তারিখ। তারিখটা আল্লাহর ওয়াস্তে একটু মনে রাখেন, হ্যাঁ? 22/2/21। হ্যাঁ, এখন যে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব আপনারা ডিপ্রেসড হইতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে হবেই। আমাদেরকে এই সিবিএলএম এর বাইরে কোনো সিবিএলএম পড়ানো হয়? কোনো ট্রেনার পড়াইছে? নাও স্যার। আচ্ছা, এই সিবিএলএমটা পড়ে আপনারা কিন্তু কম্পিটেন্ট হইতে পারতেছেন না, ব্যাপারটা কি তাই? জি স্যার। আচ্ছা, এইটাই পড়তেছি আমরা। আমাদেরকে সবাই বলতেছে সিবিএলএম পড়ো, সিবিএলএম পড়ো, সিবিএলএম পড়ো, সিবিএলএম এ সব আছে। এই সিবিএলএমটা পড়ে যাচ্ছেন কিন্তু যা নট এডে চলে আসতেছেন, এমসিকিউ এর প্রশ্ন বুঝতে পারতেছেন না। আরে ভাই, আপনি যদি এখান থেকে পড়েন তাহলে বুঝতে পারবেন না কেন? এটা 2012 সালের। বাপ আগে আসে না বেটা আগে আসে? অবশ্যই বাবা আগে আসবে। এখানে তো বেটাই আগে চলে আসলো। আমি মনে হয় অনেকদেরকে বুঝাইতে পারি নাই। আমি আপনাদেরকে কি বললাম? প্রথমে সিএস তৈরি হয়, সিএস থেকে সিবিসি তৈরি হয়, কারিকুলাম তৈরি হয়, সেই কারিকুলাম থেকেই যে কোনো সিবিএলএম তৈরি হবে। এবং এই সিবিএলএমটা কেউ তৈরি করে দেওয়া কারো দায়িত্বের মধ্যে পড়ে না। সিবিএলএম একজন ট্রেনারই তৈরি করবে তার স্টুডেন্টের জন্য, বা তার ট্রেনিজদের জন্য, বা তার পার্টিসিপেন্টদের জন্য, নাকি আমি ভুল বললাম বলেন? আমাদের 8 নম্বর সিবিএলএম এ কি এটাই শেখানো হয় না? জি স্যার। জি স্যার। আমার একটু বুঝান তো, এই যে সিএসটা, এই যে সিবিএলএমটা, এই সিবিএলএমটা কত সালের? 12 সালের, অথচ সিএস হলো 21 সালের, মাঝখানে 9 বছরের গ্যাপ। এটা 9 বছর আগে তৈরি হয়েছে আমাদের সিএস এর। তাহলে ওই সিএস থেকে আর এইটার সবকিছু কি একই হবে? কোনোভাবে সম্ভব? জি না স্যার। নো স্যার, সংস্করণ হয়েছে সিএস এর, বা আচ্ছা, সিবিএলএম হয়নি। এখন এইটার মধ্যে আমাদের ওইখান থেকে কোনো একটা, এখন পাশাপাশি আসি তাহলে, আসবো একটু পাশাপাশি। জি আচ্ছা, স্যার। আমাদের এইখানকার পারফরমেন্স ক্রাইটেরিয়া ধরে ধরে এইখানকার এলিমেন্টস তৈরি করার কথা কি না? আপনারা এখন, তাই তো হওয়া উচিত ছিল। আমরা তো ওইভাবে সিভিল জি তৈরি করা শিখছি, তাই না? আপনার তো স্যার। এগুলো ডিপ নলেজ আছে। এই দেখেন তো, এই ইউনিটের নাম এটা। আপনি দেখেন তো, এটা প্রথম সিভিএলএম, এটার ইউনিটের নাম কি? এটা লার্নিং আউটকাম কি মেলে? দেখেন তো, এটার 1.1 টিভের টার্মিনোলজি, সেটা 1.1 অন্য কিবা একই হওয়ার কথা ছিল। আচ্ছা, আরো মজার জিনিস দেখাই। ভয়ের বিষয়টা আমি আপনাকে বলবো, এটার ভয়ের বিষয়টা কি, কেন এটা একটা ভয়ের বিষয়? কারণ আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখাই দিব, কত কিছু পরীক্ষায় আসে কিন্তু এটা আমাদের এই সিভিএলএম এর মধ্যে নাই। এখনই দেখাবো অবশ্য। অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, আইডেন্টিফাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হ্যাজার্ড। দেখেন, এগুলো এখানে নাই। 1.1 কি আছে দেখেন? অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল, পুরো অন্য জিনিস। এইখানকার মধ্যে কন্ডাক্ট সেফটি, তারপর এইখানকার মধ্যে আছে হ্যাজার্ড হলো 1 2 3 4 5 6 প্রকার, আমাদের সিপিএলএম এ আছে 5 প্রকার।
এখানে দেখেন আছে গ্রিন প্র্যাকটিস, এটা পরীক্ষাতেও আসে, এখানে নাই। তাহলে এখন আমি কি করব? যদি গ্রিন প্র্যাকটিস আসে পরীক্ষা কি দিব? যদি এখানকার এরকম আরো অনেক কিছু আছে, এগুলো আসলে আমি কি করব এখন? এখন আপনি বলবেন স্যার এগুলা নিয়ে চিন্তা করেন না তো, এগুলা ঘোড়ার ডিমও পরীক্ষায় আসে না। ও মা, তাই? তাই মনে করেন আপনারা? থামেন, দেখাচ্ছি। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে আপনি যদি এই জায়গাতে যান, টিভের টার্মিনোলজির মধ্যে আপনি এখানে কত কিছু পাচ্ছেন। সিবিটির মধ্যে আছে কিন্তু এটা, ইভেন এটার মধ্যে ক্যাড নিয়েও আলোচনা করা আছে। ক্যাড, সিএডি, ক্যাড। আমাদের সিবিটি এটা, এই যে কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট 2.3 পারফরমেন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, তাহলে কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট নিয়ে কি আমাদের সিবিটি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে না পারে না? সিএস এর মধ্যে আছে। আচ্ছা, কি লিখবেন? সিভিলের মধ্যে নাই? সিভিলের মধ্যে তো নাই। কি করবেন এখন? স্যার টিচারের কাছে যেতে হবে। একলা পড়বেন, ভিডিও দেখবেন, দুনিয়ার যত ভিডিও এই সিভিলের উপরে পাবেন, তাই না? এই তো, এই যে একটা গ্যাপ, এটা আপনারা কে বলবে? আচ্ছা, এই এই গ্যাপটা নিয়ে কেউ কথা বলছে? আচ্ছা, এই গ্যাপটা নিয়ে কথা বলা তো অনেক পরের কথা। আপনারা এখনো সন্দেহের মধ্যে থাকতে পারেন, স্যার আজকে আবার কোন আজগুবি গল্প শুরু করলো, এ আবার কি, এগুলা তো শুনি নাই, দেখি নাই। বাস্তবে দেখাই দিই এখন, এখন রিয়েল প্রশ্ন দেখাই আপনাদেরকে। জি স্যার। যেরকম মানে এটা কিন্তু এই যে এর মধ্যে যেগুলো আসছে সেগুলো থেকে কালেক্ট করে করে কাছাকাছি একটা প্রশ্ন তৈরি করা। যেমন ওই যে ওই দিনকার শুনলাম রবার্ট গ্যাগনে, ওটা আসছে, এরকম কয়েকটা আসছে, ওগুলো আমি লিখে লিখে আপনাদের জন্য একটা তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা, এই এমসিকিউটা দেখেন, হোয়াট উইল বি দ্য রেসপন্সিবিলিটি অফ লেভেল 4 অ্যাকর্ডিং টু দ্য বিএনকিউএফ লেভেল ডেসক্রিপ্টর। বিএনকিউএফ এই শব্দটা সিএস এর মধ্যে আছে? বলেন। নট অনলি সিএস, আচ্ছা সিএস তো অবশ্যই থাকবে, সিভিএলএম এর মধ্যে আছে, যে সিভিএলএম নিয়ে আপনারা এত পড়াশোনা করতেছেন, সিভিএলএম পড়লেই হয়ে যাবে তো। অনেকেই বলে তো সিভিএলএম ভালো মতো পড়েন, বলে না? বিএনকিউএফ নিয়ে কোনো শব্দ নাই, বিএনকিউএফ থেকে এমসিকিউ আসছে, মরার আগের দিনও এটা অ্যান্সার করতে পারবেন আপনি? এখন আপনারা বলেন, আপনারা সিনিয়র মানুষজন বলেন তো, এই প্রশ্নটা কই থেকে আসছে? দেখি কই পারে। What will be the responsibility of level 4 according to the BNQF level descriptor? এটার কোনটা উত্তর হবে আমাকে বলেন। এটা তো স্যার সিএস থেকে আসছে স্যার। সিএস থেকে আসছে, মজার ব্যাপার দেখে। অকুপেশন আমাদের অকুপেশনের যে সিএস এগুলোর প্রথম দিকে ডিসক্রাইব করে দেওয়া, এই যে লেভেল 2 দেখেন, বা লেভেল 3 আমাদের যে যে সিএস গুলো আছে আমাদের এগুলো যে সিএস, সিবিটির যে সিএস, এই যে এই সিএস টার মধ্যে ওটা নাই, জানেন? ওখানে নাই স্যার, নাই ওখানে নাই স্যার। জি তার কিন্তু মানে স্যার আমরা আপনার গেম খেলছি এই ডেসক্রিপ্টর নিয়ে অজস্রবার। হ্যাঁ, এই জন্য বলতে পারলেন, আর বাদ বাকি মানুষজন কই যাবে? অনেকে যে ফ্রি কোর্স করাইতেছে, অনেকের আবার মানে বিভিন্ন স্যারের ভিডিও তাদের পেন ড্রাইভে, হার্ড ড্রাইভে আছে, এরা কেমনে মানুষ করবেন এখন কোন? স্যার এরা লাখে লাখে স্যার। হ্যাঁ, ওই স্যার ওই যে আন্দাজে ঢিল মারবে ওর ভিতর দিয়ে পাস পেয়ে যাবে স্যার। এটা ভাল লাগছে, এটা জোশ ছিল। আচ্ছা, তার মানে অনেকের ধারণা কি জানেন, অনেকে আছে খুব বড় বড় পণ্ডিত, ওরা মানে ইয়া করে, আমার মতো ইয়া শুরু করছে, গেম শুরু করছে, এখন এরকম নাই, বুঝছেন? ও তো আমারই কোনো ভিডিও টিডিও দেখে এগুলো রানিং করে বলতে, এটা তো ওয়ে গ্রাউন্ড অ্যাপটা নামাবো, নামালে হয়ে যাবে। আরে ভাই, তোর আরেকবার জন্ম নেওয়া লাগবে এই ওয়ে গ্রাউন্ডের এই এই গেমটা বানানোর জন্য। জি স্যার, আর আপনি হচ্ছে মানে প্রতি সপ্তাহে যে কোশ্চেন গুলো আসে সবগুলো আপনি আবার প্রত্যেক সপ্তাহে আপডেট করেন, আমি এর ধারে আমি কাছেও আসতে আমি পারবেন না। ভাইরে, আমি একটা গেম এরকম তৈরি করি, 10 বার ডিলিট করি। এই যে একটা তৈরি করছি, হ্যাঁ এটা না ডিলিট করে দিব। 50টা এমসিকিউ রেডি করছি, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিব। এটা এত বেশি হার্ড হয়ে গেছে, এটা আপনাদেরকে দিলে আপনারা পাগল হয়ে যাবেন।
এটা আমি আজকেই হয়তো ডিলিট করে দিই, আমি গবেষণা করতেছি যে কিভাবে করলে সব কিছু থেকে এটা পাবেন। যাক, এত ডিটেলস আমি না যাই, এটা অনেক ডিটেলসের ব্যাপার। এরকম একটা এমসিকিউ এটা তৈরি করা, এটা কি জিনিস, এটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এটা কত ডিপ লেভেলের রিসার্চ লাগে। এবং করে আবার ডিলিট করে দিই, কারণটা কি, এই যে আমি 5 নম্বর সিভিলিম নিয়ে এই গেমটা তৈরি করছিলাম, কিন্তু এটার মধ্যে কিছু ব্যাপার আছে যার কারণে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আমার কাছে গ্রহণযোগ্য হলো আমাকে 100% এইরকম একটা বানাইতে হবে। আচ্ছা দেখেন, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দিই। এটা আসছে লেভেল ডিসক্রিপ্টর থেকে, তাই না? তাহলে এই লেভেল ডিসক্রিপ্টরে যাই, এইখানে যাই, এইখানকার আমাদের লেভেল ডিসক্রিপ্টর আছে। এখন এই যে লেভেল ডিসক্রিপ্টরটা যে আমি পাইলাম এইখানে, এই যে এইখান থেকে তাহলে এটা থাকবে, এই যে ওয়ার্ক আন্ডার দ্য মিনিমাল সুপারভিশন ইন স্পেসিফিক কনটেক্সট ইন ইন রেসপন্স টু দ্য ওয়ার্ক প্লেস। এই যে দেখেন ওয়ার্ক, এই দেখেন আন্ডার দ্য মিনিমাম সুপারভিশন ইন স্ট্রাকচার, তার মানে এটার অ্যান্সার হবে। ওকে, এখন আমাদের মাথায় কি একটা জিনিস ঢুকলো যে এইটাও একটা জায়গা, এটা আমাদের পড়তে হবে। এইখান থেকে এমসিকিউ আসতে পারে, পারে তো এটাই নাকি? আগে করতে হয় স্যার। ওকে, এখন আপনি এইটার উপরে ভিত্তি করে 10টা এমসিকিউ তৈরি করেন, 20টা এমসিকিউ তৈরি করেন। এরপরে আপনি, হ্যাঁ, আচ্ছা, তাতে আমরা কি ধারণা পাবো? একটা জিনিস পাইলাম আমরা পড়ার মতো, যে হ্যাঁ, এইটা আমাদের পড়া যেতে হবে। এখন এখান থেকে কি কি আসতে পারে? এরকম প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য জব ক্লাসিফিকেশন অফ বিএনকিউএফ লেভেল 6? এই প্রশ্নটা আসলে কি আমরা পারতাম আগে? এখন পারবো। মিড লেভেল ম্যানেজার, আচ্ছা, হুইচ বিএনকিউএফ লেভেল রিকোয়ার এ ওয়ার্ক টু দ্য ব্রিজ বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড লিড দ্য রেসপন্সিবিলিটি অফ টিম মেম্বার? এই রকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে ছোট্ট করে ধারণা দেওয়ার জন্য সিম্পলের মধ্যে গর্জিয়াস করে গ্রুপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পড়েন, কামে লাগবে ইনশাল্লাহ। আইডিয়া নেন, আইডিয়া। আচ্ছা, আসেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা বুঝতেছেন কিভাবে স্টাডিটা হবে, স্টাডির সিস্টেমটা কি? এখন ওই জায়গা থেকে যাই আসুক না কেন, আপনারা কেউ ঠেকাইতে পারবে না, পারবে না, পারবে না। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন লেইং আউট দ্য ট্রেনিং ওয়ার্কশপ? আচ্ছা, এই ট্রেনিং ওয়ার্কশপ নিয়ে বিশাল গ্যাঞ্জাম চলতেছে। এলাই স্যার, আপনি ভুল লিখছেন, আজকে আপনার জরিমানা হয়েছে। হ্যাঁ, সঠিক উত্তরটা দিছি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলবেন, সেটা হলো ট্রেনিং, কি যেন পড়লাম আমি, ট্রেনিং বা সিপিটি শপ। সিপিটি শপ নিয়ে কিন্তু প্রশ্ন আসতেছে, আসতেছে না? আসিচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন সিপিটি এর শপ, এই সিপিটি শপটা কত নম্বর সিভিএলএম এর প্রশ্ন? কেউ বলেন। 5 নম্বর স্যার। না, 6 নম্বর। 5ও না, 6ও না। মণি ম্যাডাম বলেন, আবার বলেন, চিন্তা করেন। আপনারা আজকে স্পেশাল ক্লাসের হিরো। বলেন। স্যার মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটি এটাতে তো আছে। ওকে, দুঃখের বিষয় ওখানে নাই, আসেন দেখাচ্ছি। স্যার 1 নাম্বার। 1 নম্বরেও না। দেখি তো কে বলতে পারে, আজকে আমি এটাই দেখবো কে আছে। শোনেন, একটা দুঃখের কথা বলি আপনাকে, এই একটা কথা বলতে পারলেন না মানে এই রিলেটেড আপনি এমসিকিউ পাবেন না, এই রিলেটেড আপনি শর্ট প্রশ্ন পাবেন না, অথচ এর মধ্যে কয়েকবার আসছে এটা। এবং আপনাকে এইটা থেকে আমি আরেকটা প্রশ্ন দেখাইতে পারবো, যেটা আগামীতে আসতে পারে, যেটা আমাদের শিটে নাই, কোথাও নাই, কিন্তু আসতে পারে। সব থেকে বড় একটা জিনিস স্ট্র্যাটেজি মনে রাখবেন, এটা আপনাদেরকে বারবার বলছি, যে কোনো এমসিকিউ যখন পরীক্ষা দিবেন, কোনটা হবে না সেটা আগে বাদ দিবেন, কোনটা হবে না বাদ দিবেন, বাদ দিবেন, বাদ দিবেন। আর রিটেনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই প্রশ্নটা
কোন সিবিএলএম এর? এখন বলেন তো দেখি, সিবিটি এর সব প্রশ্নটা কোন সিবিএলএম এর? কেউ বলতে পারলেন না। তার মানে এটা আসলে পরীক্ষায় পারবেন না আপনারা। ক্লিয়ার? এটা 10 নম্বর সিবিএলএম এর। মাথায় ঘুরি গেল, আরে 10 নম্বর কেমনে হয় নাকি? এই যে দেখেন, SHOP। আচ্ছা, এটা আছে হলো আমার জানার মতে এটা 37 নম্বর পৃষ্ঠায় থাকা উচিত, যতটুকু জানি আমি। দেখি একটু, 37 নম্বর এটা থাকা উচিত। 30, 33, 35, 36, 37। না না, 37 কি এটা? না না, আচ্ছা থামেন একটু। সিবিটি, এই যে সিবিটি, আর একটু আগে যাই, এইখানে দেখাই, এই জায়গাতে এটা নিয়ে আলোচনা এখানে সিবিটি এর এই যে প্রশ্ন আছে না, এই যে প্রশ্নটা দেখছেন, লিস্ট অফ দ্য ফ্যাসিলিটি ইউ নিড টু এনশিওর ইন সিবিটি সব। এটাও কিন্তু পরীক্ষায় আসছে। আসছে কি এটা? এই যে এটার উত্তর। স্যার এটা আমাদের সময় আসছিল এই প্রশ্নটা। আচ্ছা, প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া, লার্নিং রিসোর্স এরিয়া, ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট এরিয়া, কম্পিউটার ল্যাবরেটরি, ট্রেনিং রিসোর্স এরিয়া, কোয়ালিটি কন্ট্রোল এরিয়া, কন্টেক্সচুয়াল এরিয়া, সাপোর্ট এরিয়া। এখান থেকে 4টা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ। তাহলে পিএলআইসি মনে থাকবে, পিএলআইসি, পিএলআইসি, প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া, লার্নিং রিসোর্স এরিয়া, ইনস্টিটিউশন। আচ্ছা, এটা মানে কি বুঝাইছে আমাকে কেউ একটু যদি বুঝাই দেন। একটু আর্ট করি, আমার জঘন্য হাতের আর্ট দেখবেন আপনারা। এই দেখেন, জঘন্য একটা আর্ট করতেছি। এইটা হলো আমি স্টুডেন্টদেরকে শিখাবো, আমার ক্লাসগুলো নিব। এইখানে দেখা ডেজি ম্যাডাম বসিয়েছে, ওরে বাপ রে বাপ। এইখানে আয়না, এখানে ক্লাস চলতেছে, হেয়ার ড্রেসিং গুলা হচ্ছে। এখন এই ম্যাডাম যখন এই ক্লাসে স্টুডেন্টদেরকে শেখাবে, তার জন্য কি একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া লাগবে? লার্নিং এর জন্য রিসোর্স গুলো রাখার জন্য কি এরিয়া একটা লাগবে? ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্টের জন্য কি একটা টেবিল চেয়ারে বসায়া ওর অ্যাসেসমেন্ট কি নেওয়া লাগবে? একটা কম্পিউটার ল্যাবরেটরি কি লাগবে? একটা কম্পিউটার হলেও কি লাগবে? একটা কোয়ালিটি কন্ট্রোলের জন্য কোনো না কোনো জিনিসগুলো কি লাগবে? ট্রেইনার তার জিনিসপত্র রিসোর্স গুলো রাখবে তালা তুলা মারিয়া, এটার কি কোনো একটা জায়গা লাগবে? না হলে উনি কোন গোড়ার ডিমের সিবিটি রিলেটেড উনি মানে ট্রেনিংটাকে পরিচালনা করতে হবে? সিবিটি শপ মানে হলো কম্পিটেন্সি বেসড ট্রেনিং শপ। এটাকে কিন্তু হ্যাঁ, এটাই অর্গানাইজড। এটা অর্গানাইজ, তাই না? এখন কি আর মরে গেলেও এই প্রশ্নের উত্তর ভুল হবে? এলাই স্যারকে আমি খুঁজতেছি, স্যারে আজকে ভুল লেখছে, মাথা আমার গরম। এলাই স্যার আর ভুল হবে কোনোদিন এটা? আসি তো স্যার। না, আমি বলতেছি না এটা কি স্যার, আর ভুল বুঝতে হবে? পারছি। স্যার আপনি চিন্তা করেন, আপনি কফি মানে বেরেস্তাকে নিয়ে, হ্যাঁ আমরা তো সামনে আমরা একটু প্ল্যান করতেছি, তাই না? তা আপনারটা তো একটা আজ হোক কালো একটা সিবিটি সব হবে তো, তাই না স্যার? এই যে সিবিটি সবটা হবে স্যার, হবে, হ্যাঁ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনার একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া লাগবে, আপনি যে স্টুডেন্টকে শেখাবেন তাদের লার্নিং জি রিসোর্স রাখার জন্য একটা জায়গা লাগবে, ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্টের জন্য একটা এরিয়া জি। লাগবে, তো কম্পিউটার হলেও একটা লাগবে। জি, এইটাই হলো আপনার। তখন কিন্তু আপনার বর্তমানে যে শপটা আছে সেটা হয়ে যাবে কম্পিটেন্সি বেস ট্রেনিং শপ। আমি কি বুঝাইতে পারছি স্যার আপনাকে? জি স্যার। আলহামদুলিল্লাহ। আবার একটু মুখস্থ করি, হ্যাঁ। প্র্যাকটিক্যাল এরিয়া সব, লার্নিং রিসোর্স এরিয়া, আচ্ছা প্র্যাকটিক্যাল এরিয়া, সব লার্নিং লার্নিং রিসোর্স রিসোর্স এরিয়া, এরিয়া, ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট এরিয়া, কম্পিউটার ল্যাবরেটরি। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের হয়ে গেল। কম্পিউটার এইটা ল্যাবরেটরি। খুঁজতে যায়, ওই যে একটা বলে না কেঁচো খুঁড়তে সাপ, এই দেখেন কেঁচো খুঁড়তে একটা সাপ বেড়ে গেছে। এই প্রশ্নটা কি আসতে পারে না? দেখেন তো, হোয়াট ফ্যাক্টর শুড বি কনসিডার্ড হোয়েন প্রিপেয়ারিং এ সিবিটি এ সব লেআউট? কাছাকাছি কিন্তু দেখেন, একটা হলো ফ্যাসিলিটিস গুলোকে জি এনশিওর করার জন্য আপনার কি প্রয়োজন, এটা একটা জি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলরেডি 2-3 বার অ্যাসেসমেন্টে আসছে। এইটা কি আসতে পারে না? এটাও তো আসতে পারে। হোয়াট ফ্যাক্টর শুড বি কনসিডার হোয়েন প্রিপেয়ার এ সিবিটি সব লেআউট?
আসতে পারে, আসেন এটাও একটু দেখে নিই। এটা প্যাস লাগতো। এরিয়া আর ডিজাইন টু ফ্যাসিলিটেট স্মুথ ওয়ার্ক ফ্লো অর ট্রেনিস অ্যান্ড ট্রেনার। এমনভাবে ডিজাইন করতে হবে যে স্মুথ ওয়ার্ক ফ্লো থাকবে। আপনাদের যেহেতু এটা নিয়ে একটা মানে অলরেডি ট্রেনিং সেন্টার আছে, আপনি কিন্তু এটা কথাটা মর্মটা বুঝতেছেন স্যার, তাই না? The support material and other aid of the learning are readily available and accessible. আপনি যখন শিখাবেন তখনকার কোনো কিছু যদি হাতের কাছে না থাকে, মাথাটা চান্দিটা গরম হবে কিনা স্যার কোন? জি হবে কি স্যার, স্যার? রেজি ম্যাডাম কেমন লাগবে বলেন তো? আপনি হবে একটা স্যার। খুব জরুরি কাজের সময় আপনি জরুরি কেচিটা এবং চিরুনি খুঁজে পাচ্ছেন না, আপনার কাছে কেমন লাগবে? তো স্যার একটু আগে বললেন তো। চান্দি গরম হয়ে যাবে। এই যে দেখেন তো, ওই কথাটাই লেখা আছে, দ্য সাপোর্ট ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য আদার এইড অফ দ্য লার্নিং আর রেডিলি অ্যাভেলেবেল অ্যান্ড অ্যাক্সেসেবল। অ্যাভেলেবেল হইলেই হবে না, অ্যাভেলেবেল এবং অ্যাক্সেসেবলও হইতে হবে। সিকিউরিটি, সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ দ্য ট্রেনিস আর প্রায়োরিটাইজ। কত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা সিপিটি সব শব্দটাই জানি না, তার মানে আমরা এই রিলেটেড কিচ্ছু জানি না। যে যত কথাই বলেন না কেন, আপনারা এটা জানেন না, জানেন না, গ্যারান্টি দিলাম জানেন না। আজকে এখন চোখে পড়তেছে এই সব শব্দটা আপনাদের মাথা থেকে চলে গেছে। আল্লাহর বাস্তে এই দুটা প্রশ্ন মুখস্থ করে নিয়েন। এটা ট্রেন্ড চলতেছে এখন, ট্রেন্ড। এইটা তো খায় ফেলাবেন, বিএনকিউএফ এর লেভেল 1 to 6 খায় ফেলাবেন। আচ্ছা, আসেন, আরো কিছু গুরুত্বপূর্ণ আছে। আমাকে কেউ বলেন তো, এই প্রশ্নটা কোন সিভিলিয়ান থেকে আসছে? Convert the following performance criteria to skill in terms of developing task analysis. হ্যাঁ, পিসিতে কি আছে বা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে? দ্য মোস্ট প্রমিসিং কনসেপ্ট আর সিলেক্টেড। আমি জানি আপনাদের মধ্যে 90% এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। আমার জানা প্রয়োজন এটা কোন সিভিলিয়ান থেকে আসছে। স্যার 1 নম্বর টাস্ক অ্যানালাইসিস। অ্যাকচুয়াল উত্তর হলো এটা কোনো প্রশ্ন, এটা কোনো সিভিলিয়ান থেকে আসেনি। জি স্যার, এটাকে আপনার টাস্কটাকে ভাঙতে বলছে। এটা কোনো রকম সিভিলিয়ান থেকে আসেনি। এটা আসছে অ্যাকশন কোথা থেকে? ভাগে এটা করতে হলো বলছে। টোটাল কনসেপ্ট, এটাই হলো অ্যাপ্লাই। এই যে আমাদের ব্লুমস ট্যাক্সোনমি, সবার শেষ জিনিসটা কি? রিমেম্বার। যখন আপনি কোনো কিছুকে রিমেম্বার করতে পারবেন তারপরে কি চলে যায়? আন্ডারস্ট্যান্ড। আপনি যখনকার মাথায় আছে আপনি ওটাকে বুঝবেন, তারপরে হলো কি? অ্যাপ্লাই। এই যে আহ, আপনি যে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে পারেন অথবা একটা পিসিকে আপনি স্কিলে রূপান্তর করতে পারেন, এটা তো একটা স্কিল, তাই না? এটা করতে পারেন, আপনি এটাকে কনভার্ট করতে পারেন। এই কনভার্টটাকে কতটুকু করতে পারেন এইটার জন্য আপনারা কি জানেন? এই প্রশ্নটার উত্তর যদি আপনি ঠিকমতো না দিতে পারেন, একজন ট্রেনার চাইলে, একজন অ্যাসেসর চাইলে আপনাকে শুধু এই প্রশ্নটা না পারার জন্য আপনাকে নট ইয়েট দিয়ে চলে যেতে পারে। শুধু আপনি 25-এর মধ্যে 24 পাইছেন, এই প্রশ্নটার অ্যান্সার আপনি পারেন নাই, আপনাকে চাইলে নট ইয়েট করে দিয়ে যেতে পারে। এটাকে আপনি বিশ্বাস করেন না? আপনি মনে হচ্ছে হাসিফ স্যার আন্দাজে বাড়তি কথা কয়। নো স্যার, এটা হচ্ছে আপনার মাস্ট নো কোয়েশ্চেন। আচ্ছা, নট অনলি মাস্ট নো। আপনারা কি জানেন শুধু এই প্রশ্নটা না পারার কারণে সে চাইলে আপনার আপনাকে আপনি পারেননি হলো রিটেন প্রশ্ন, অথচ এইটা না পারার জন্য আপনার এভিডেন্সে আপনাকে নট ইয়েট করতে পারে। ইয়েস স্যার। এখন এখন আমাকে কেউ ব্যাখ্যা করেন এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? নাকি আমি পাগল হয়ে গেছি যে এই কথাটা বলতেছি যে আহ, পারলাম না আমি হলো একটা এভিডেন্সের মানে মানে আমি একটা পিসিকে স্কিল করতে পারিনি, কিন্তু আমাকে নট ইয়েট দিয়ে চলে গেল। কারণটা কি? কারণ হচ্ছে স্যার, আপনি যদি স্কিলটাই না করতে পারেন, আমাদের স্কিল দিয়েই তো আপনার হচ্ছে পুরা এভিডেন্সটাই তৈরি করতে হবে। টাস্ক অ্যানালাইসিস থেকেই আমার সেশন প্ল্যান, ডেলিভারি প্ল্যান সবকিছুই হবে। হুম। আপনি যদি এটা না করতে স্যার পারেন তাহলে আমাকে এতটুকু বুঝান, আপনি টাস্ক অ্যানালাইসিসের স্কিল কেমনে করছেন? জি স্যার। আপনি পরীক্ষার প্রশ্ন চাইলে একাধিক বলেন স্যার, কি যেন বলছিলেন বলেন। নেটওয়ার্কের সমস্যা স্যার,
ওকে, আপনি এটা তাহলে মানে কি এটা তো আসলে তার এটা যে নিজের কাজ না, নিজের কাজ, হ্যাঁ, নিজের যে করা কাজ না, নিজের হাতে যে করা কাজ না, এভিডেন্সটা সে নিজে করে না, এই প্রশ্নের অ্যান্সারটা না দিতে পারলে এটাই প্রমাণ হয়, এবং এটাও একটা এভিডেন্স কালেকশনের একটা সিস্টেম, বা হ্যাঁ, এটা একটা এভিডেন্স কালেকশনের একটা মানে রুল। এটা একাধিকভাবে একজন অ্যাসেসর এভিডেন্স কালেক্ট করতে পারে। একদম বুঝতে পারছেন। তাহলে বুঝতে পারলেন যে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারেন না, আপনি আবার এভিডেন্সে কম্পিটেন্ট, কেমনে সম্ভব? তার মানে আপনার এভিডেন্স আপনার জীবনও করা না, যদি করা থাকতো তাহলে আপনি অবশ্যই পিসিকে স্কিলটা আপনার নিজেরই করতে পারতেন। ঠিক আছে, এইটার জন্য কি করবেন জানেন? আপনি পিসিকে স্কিল আগে নিজে করবেন। এই যে এরকম আপনি নিজের সিএসটাকে নেবেন, সিএসটাকে এইভাবে নিয়ে ওটাকে আপনি প্রথমে করবেন হলো এরকম, পিসি, যে কোনো পিসি থেকে যে কোনো একটা স্কিল নিলেন, এই যে এটাকে পিসি নিলেন, এই যে এটাকে আপনি নিজে চেক চেষ্টা করেন। হ্যাঁ, পেরিফেরাল আর চেকড, চেক অ্যান্ড কানেক্ট পেরিফেরালস উইথ কম্পিউটার অ্যান্ড মানে অ্যাজ পার স্ট্যান্ডার্ড। এটা করলেন, করার পরে এআই দিয়ে একবার তৈরি করেন, করে দেখেন তো আপনি খাতায় যেটা লিখছেন আর এআই যেটা দিল এটা ঠিক আছে কিনা, মিলছে কিনা। এইভাবে নিজেকে পরীক্ষা নিতে হবে, নিজেকে পরীক্ষায় ফেলতে হবে, তাহলেই একমাত্র সম্ভব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় যায়। এই যে একটা এমসিকিউ দেখেন, এ ট্রেনার প্রোভাইড এ লার্নার উইথ এ সিপিএলএম অ্যান্ড অ্যালাউ দেম টু প্রোগ্রেস অ্যাকর্ডিং টু দেয়ার ইন্ডিভিজুয়াল পেস while working toward the required competency, which feature সিবিটি বা সিপিএলএম is clear in this scenario? এই সিনারিওতে অ্যাকচুয়ালি কি হইল, বলেন তো কি হইল? দেখেন, স্যার হোক। এই পুরো প্রশ্নটা কিন্তু সিনারিও বেস, তাই না? জি স্যার। এই সিনারিও বেস আপনাকে আপনি যদি আপনার বইকে মানে সিবিএলএম দিয়ে এআই কে বলেন এরকম একটা এমসিকিউ তৈরি করে দিতে পারবে? অথচ এইরকম প্রশ্ন আগে আসতো না। আমি যখন আপনাদেরকে জ্ঞান দিতাম তখন আপনাদের কাছে কি মনে হতো যে আরে এগুলা এরকম তো আসে না, বেকার, তাহলে এগুলা করে লাভ কি? এখন কিন্তু এই রকম প্রশ্নই আসতেছে। কিসের কারণে? এটাকে বলা হয় সিনারিও বেস, এবং এটা হলো অ্যানালিটিক পর্যায়ে, অ্যানালাইসিস পর্যায়ে, যে আপনি কি অ্যানালাইসিস করতে পারেন। দেখেন অ্যানালাইসিস চলতেছে, এটা নির্দিষ্ট কোনো সিভি ল্যাবে আপনি খুঁজেও পাবেন না, প্রশ্নই আসে না। কারণ লেখছে কি দেখেন কথাটা, হুইচ ফিচার অফ সিবিটি বা সিবিএলএম ইজ ক্লিয়ার ইন দিস সিনারিও। এই সিনারিওতে কি বুঝাচ্ছে? একজন ট্রেনার তার লার্নারকে একটা সিবিএলএম ধরায় দিছে, বল এটা এটা যেন তার প্রোগ্রেসটা হয়, তাহলে এটার মধ্যে কোনটা হচ্ছে? অবশ্যই এটা ট্রেনিং ইজ ইনস্ট্রাক্টর সেন্টার নয়, ট্রেনিং রিসোর্স বেসডও নয়, লার্নিং এক্সামিনেশন ফোকাসও নয়। এখানে স্যার লার্নার মানে স্টুডেন্টকেই বোঝানো হচ্ছে। স্টুডেন্ট, তার মানে লার্নিং ইজ স্টুডেন্ট সেন্টার। এই শব্দটা হওয়া উচিত ছিল লার্নার সেন্টার, তাই না? এটাই এইরকম। স্যার ঘুরাই দিছে, লার্নার না দিয়ে একটু হ্যাঁ, মানে পেঁচাই দিচ্ছে। এখন এই 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 যে জিনিসটা হলো না, এটাকে বলা হয় অ্যান্টি গেসিং। আমরা গেস করি না, আরে গেস করতে দেখি কোনটা হবে, এরকম তো আমরা বলি, বা আমাদের বলি, এটা আপনি গেসই করতে পারবেন না। অনেকে আছে না, একটু বড়, এটা ছোট দেখলে মনে হয় এটাই হবে মনে হয়, এটাতে এই ওয়ার্ডটা চেঞ্জ করে আপনারে একদম অন্য লেভেলে করে ফেলছে। আচ্ছা, অ্যান অথর রিটেন সিপিএলএম ইজ পাবলিশ আন্ডার দ্য অ্যানাদার পারসন নেম উইথাউট পারমিশন হুইচ মোরাল রাইট ইজ ডাইরেক্টলি এফেক্টেড। বিশ্বাস করেন মোরাল রাইট নিয়ে কোনো সিপিএলএম এ কোনো জায়গায় কোনো শব্দ নাই, আমি নিজে খুঁজে কোথাও পাই নাই। তাহলে এটা কি হতে পারে? কে কিন্তু হবে স্যার? এটা এটা ফিল করতে হবে, এটা জি হলো স্যার। একটা অনুভূতি দিয়ে, আপনাকে আপনার অনুভূতি দিয়ে বুঝতে হবে। এটা হলো 8 নম্বর সিপিএলএমটা যখন আপনি পুরোপুরি নিজের অন্তরে ধারণ করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি ভুল করে ফেলেছি। বুঝতে পারলেন ব্যাপারটা? তাহলে এটা হইলটা কি, আপনি একজন অথর একটা সিপিএলএম তৈরি করছে, আপনি তার পুরোটা মারা দিয়েছেন বা খায়া ফেলাইছেন তার উইদাউট পারমিশন, তার মানে এটা কোনো না কোনো জিনিস ভঙ্গ করছে, এবং এটা কপিরাইট ইস্যু।
জি স্যার, এটা একটা কোশ্চেন আছে স্যার, ওই যে ব্রিজ করে কপিরাইট করা। ওই প্রশ্নটাকে কোন লেভেলে ঘুরাই দিছে আপনি কি বুঝছেন? জি স্যার, এখানে স্যার ওই যে মানে অথরের হচ্ছে সিভিএলএমটাই হচ্ছে আপনার ও নকল করছে, এটাই আচ্ছা, মোরাল রাইটটা করছে। তাহলে চিন্তা করছেন খেলাটা কোন দিক দিয়ে ঘুরছে? আচ্ছা, তাহলে আমাদেরকে কিভাবে জিনিসগুলোকে বুঝতে হবে? ডিউরিং এ ট্রেনিং সেশন এ মেশিন সাডেনলি স্টপ ওয়ার্কিং ডিউ টু কম্পোনেন্ট ফেইলিওর, the maintenance team replace the component to restore the machine to normal operation. Which type of maintenance is this? চিন্তা করেন, এতক্ষণ ধরে গল্প শোনায় বলতেছে সীতা কার মা। বুঝছেন আপনি ব্যাপারটা? তার মানে এটা কি? তার মানে এটা হলো টোটালি আপনাকে অ্যাপ্লাই, মানে আপনার কনসেপ্ট বোঝার জন্য। এখন সবার আগে অনুধাবন করেন এটা কোন সিভিএলএম এর প্রশ্ন। উত্তর বাদ, উত্তর দরকার নাই আমাদের। স্যার 5। 100% 5। এখন এটা যে 5 আমরা বুঝলাম। এখন দেখেন এখানে কি হয়েছে, মেশিন সাডেনলি বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মেশিন সাডেনলি অফ হয়েছে এবং একটা কম্পোনেন্ট নষ্ট হয়েছে। এটা কোনটা হতে পারে তাহলে? কারেক্টিভ সি হবে স্যার। কারেক্টিভ মেইনটেনেন্স, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা কিন্তু দেখেন তো ব্রেকডাউনের সাথেও মেলে না। হ্যাঁ জি স্যার। তাহলে এটার অ্যান্সার আমি দিব কি? ভয়াবহ প্রশ্ন ভাই, ভয়াবহ প্রশ্ন। এটা অনেক ভয়াবহ প্রশ্ন। কোনটাকে আপনি বাদ দিবেন? শুধু এটা প্রিভেন্টিভ নয়, এটা আমি বাদ দিলাম জান। এটা কিন্তু ইমার্জেন্সিও এটা এটা প্রবলেম তৈরি করছে। আচ্ছা, ইমার্জেন্সি হবে না কেন জানেন? ইমার্জেন্সি মেনটেন্যান্স নামে দুনিয়াতে কিছু নাই, এরকম আমরা শুনিনি কিন্তু, তাই না? এইটা আবার এখন আছে আছে দুইটা, কারেক্টিভ মেনটেন্যান্স, ব্রেকডাউন মেনটেন্যান্স। আসেন তো দেখি এন্ড কি হতে পারে, চিন্তা করেন একটু। পরীক্ষায় যায় কিন্তু এইটাই ভুল হবে। এখানে স্যার শুধু কারণ আমি মেইনটেনেন্সটাই যদি না থাকতো তাহলেই তো আমরা কন্টিজেন্সি দিয়ে দিতাম। হ্যাঁ মানে যদি শুধু ওই যে মেইনটেনেন্সটা না থাকতো তাহলে হচ্ছে হ্যাঁ, মানে কন্টিজেন্সি দিয়ে দিতাম যে সাডেনলি স্টপ হয়ে গেল, আবার হচ্ছে ওখান থেকে আবার ঠিক করলো। এইটাই হলো প্যাস। কত ভয়ঙ্কর প্যাস এটা হবে। কারেক্টিভ কিসের জন্য? কারেক্টিভটা হওয়ার কারণ হলো এইখানে মোটেও ব্রেকডাউন মেনটেন্যান্স শুনতে ভালো লাগে, কিন্তু এই ব্রেকডাউন মেনটেন্যান্স নিয়ে আমরা কখনো কিছু শুনছি? আমরা শুনিনি। এটা আমাদের সিবিএলএম এ নাই। ব্রেকডাউন একটা আলাদা ব্যাপার, কিন্তু ব্রেকডাউন মেনটেন্যান্স বলে কিছু নাই। এটা কারেক্টিভ মেনটেন্যান্স। আচ্ছা, এ ওয়ার্কার নোটিস দ্যাট এ মেশিন হ্যাজ এ ফল্টি সেফটি গার্ড। একটা কত বড় রুলস ভঙ্গ দেখছেন? দুই রকম মানে মেনটেন্যান্স থেকে দুটো এমসিকিউ চলে আসছে ভাইয়া, কি অবস্থা চিন্তা করছেন? আচ্ছা, হ্যাজ এ ফল্টি সেফটি গার্ড বাট মানে কন্টিনিউ ওয়ার্কিং, হোয়াট সেফটি অ্যাটিটিউড ইজ ক্লিয়ারলি ল্যাকিং। এটা কি হবে? এটা স্যার ডি হবে স্যার, টেকিং হবে। টাইমলি অ্যাকশন। আচ্ছা, ডি হবে তাহলে। টাইম মতো ঠিক করতে পারেনি। আচ্ছা, এ ওয়ার্কিং নোট এ ওয়ার্কার, হ্যাঁ ওয়ার্কার নোটিস দ্যাট এ মেশিন হ্যাজ এ ফল্টি সেফটি গার্ড বাট কন্টিনিউস ওয়ার্কিং। একটা সেফটি মানে একটা ফল্ট আছে, তারপরে সে মেশিনটা যেহেতু কাজ করতেছে সেটা চালায় নিয়ে যাচ্ছে। হোয়াট সেফটি অ্যাটিটিউড ইজ ক্লিয়ারলি ল্যাকিং। আচ্ছা, কোনটা হবে না? আসলে এটাকে বের করি, কোনটা মরে গেলেও হবে না এটা বলেন তো? ইমপ্রুভ তো হবে না স্যার, ল্যাক করলে কিভাবে ইমপ্রুভ হয়? আচ্ছা ওকে, বাট দেন আরেকটা কোনটা হবে না? আর স্যার ম্যাডাম ঘুমাইছেন নাকি? নর্মাল হ্যাঁ, আর স্যার ম্যাডাম না ঘুমাইছেন? না স্যার, আপনারা তো ফুল ঘুমাইছেন। না স্যার। আপনার কি পরীক্ষা দিবেন আপনারা কোন তো? আমার মনে হয় ডেজি ম্যাডাম একলা পরীক্ষা দিবে, আর বাদ বাকিরা আপনার পরীক্ষা মানে দেখতে আসছেন আর কি। আপনারা বলেন, আপনারাও কিছু বলেন, ওনারা হেল্প করেন। 3 নম্বর হবে না স্যার। কোনটা? টেকিং টাইমলি অ্যাকশন অন অ্যাদার, এটা হবে না, ওকে বাদ। আচ্ছা, বাকি থাকলো দুইটা। স্যার সিও হবে না স্যার। ওয়ার্কিং, আচ্ছা ফলোইং নর্মাল ওয়ার্ক রুটিন, এটা তো জীবনে হবে না। তাহলে মেনটেনিং প্রোডাকশন টার্গেট, এটা হবে।
হ্যাঁ না স্যার, ডি নাম্বার হবে। নো স্যার, ডি হবে। দেখেন, এটা ইমপ্রুভ মরে গেলেও হবে না, মেনটেন হবে না। এখানে হয়েছেটা কি দেখেন, এখানে একটা ওয়ার্কার নোটিস করলো যে একটা মেশিন, আচ্ছা একটা ওয়ার্কার না, সাপোজ দেখা গেল আমরা সাইকেল নিয়ে এখন আমি একটু বাইরে যাব ঘুরতে। এখন সাইকেলটাতে একটা সমস্যা ছিল, বা আমি দেখলাম যে কি বলে ব্রেকটা ঠিক মতো কাজ করে না। ধুর, সাইকেল যেহেতু চলে, দিলাম রওনা। এখন আমি কিছু দূর যাওয়ার পরে দুম করে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারি। এখন এটা হলো কেন? আমি কোন কাজটা করলাম না, আমার মধ্যে ল্যাক ছিল হলো টাইমলি অ্যাকশন নেওয়ার জন্য, টেকিং টাইমলি অ্যাকশন অন হ্যাজার্ড। এটা একটা হ্যাজার্ড ছিল, এটা কিন্তু প্রবলেম ছিল, এটা হ্যাজার্ড ছিল। মেশিনের মেশিনের তেল পড়ে থাকা, এটা কলার ছাল পড়ে থাকে, এগুলো ফিজিক্যাল হ্যাজার্ড। আমার সেলাই মেশিন, আমার সাইকেলের যে প্রবলেমটা কথা বললাম, এটা হলো একটা ফিজিক্যাল হ্যাজার্ড। এখন ফিজিক্যাল হ্যাজার্ড যেহেতু আমার আছে, আমি 6 ভাবে এটাকে প্রবলেমটাকে সলভ করতে পারি হাইরার্কি অনুযায়ী, তাই না? এলিমিনেট করতে পারি, সাইকেলটা উড়াই দিলাম, একজন দরকার নাই। অথবা সাইকেলের পরিবর্তে মানে আমি অন্য একটা ভালো সাইকেল নিলাম, ঠিক আছে, এলিমিনেট থেকে শুরু করে আর বাদ বাকি 6টা জিনিস। এখন টাইমলি অ্যাকশন নিলাম না, এটা চিন্তা করছেন এই প্রশ্নটা কি আসছে? জি স্যার, এখানে যে আপনার লেখাই আছে যে ফল্ট ইজ সেফটি গার্ড বাট কন্টিনিউস ওয়ার্কিং। কন্টিনিউস মানেই তো হচ্ছে স্যার টাইম মতো। টাইম মতো ওই জিনিসটা আসছে। আপনি একবার চিন্তা জি, করেন স্যার। তো দেখি প্রশ্নটা আসছেটা কি। এলাই স্যার, এলাই স্যার, ভয় লাগতেছে, মণি ম্যাডাম পালাইছে মনে হয়। স্যার আসছি স্যার। ও আছেন আছেন, আপনাদের কি ভয় লাগতেছে? কি হবে, দুশ্চিন্তা? স্যার আপনি তো আছেন। আরে আমি কি করব? আচ্ছা আচ্ছা, স্লাইড টাইড এগুলা নিয়ে বাদ দিলাম, এগুলা হুইচ ইজ দ্য বেস্ট। এটা হলো কম্পিউটারে নিয়ে দেয়, এ ট্রেনার হ্যাজ এ 40 স্লাইড অ্যান্ড ওয়ান্ট টু কুইকলি রিভিউ দেয়ার সিকোয়েন্স অ্যান্ড মুভ পজিশন। এটা কিন্তু 40 স্লাইড মানে বলেন তো এটা কি রিলেটেড প্রশ্ন? এটা মাইক্রোসফট কোন পাওয়ার পয়েন্ট, ওকে, পাওয়ার পয়েন্ট নিয়ে প্রশ্ন করতেছে। এখন এটা তাহলে আমি কোন কোন ভিউতে গেলে আমার ক্লিয়ার হয়ে যাবে বলেন? পাওয়ার পয়েন্ট তো স্যার স্লাইড শো করে। হ্যাঁ, স্লাইড তো শো করেই। এখন এই প্রশ্নটা কি হতে পারে? 40টা স্লাইড, ওয়ান টু কুইকলি রিভিউ দেয়ার সিকোয়েন্স। এখন হুইচ ভিউ ইজ বেস্ট সুইটেবল? আচ্ছা, রিডিং ভিউ নামে তো কোনো কিছু থাকার কথা না, নো স্যার, ওকে। নোট পেজ বলে কোনো কিছু থাকে বলে মনে হয় না, নো স্যার। তাহলে কোনটা থাকবে, কোনটা হতে পারে? ওই যে শর্ট করতে হবে স্যার, স্লাইডটা শর্ট করতে হবে। স্লাইড শর্টার, আচ্ছা আচ্ছা, স্লাইড শর্টার জিনিসটা খায় না মাথায় দেয়, দেখবেন দেখাই। এই যে প্রেজেন্টেশন মুডে আছে, তাই না? এই যে দেখেন, বাদ দিলে এই যে এখানে এই সাইডে কিন্তু আমরা সব একবারে দেখতে পাচ্ছি না। 40টা থাকলেও আমরা দেখতে পারতাম না, পারতাম কি জি না? স্যার। এই জি, যে স্যার। উপায়টা, এই যে দেখেন স্লাইড শর্টার, এই যে ক্লিক করলাম, এখন দেখছেন ফুল ক্লিয়ার। জি স্যার। 40টা থাকলেও কি আমি করতে পারতাম? আচ্ছা, এটা কই থাকে? আচ্ছা, পরীক্ষা এটাও তো আসতে পারে যে ওটা পাওয়ার পয়েন্টের কোথায় থাকে। তাহলে আমি যাব ভিউ, ভিউয়ের মধ্যে থাকে হলো স্লাইড শর্টার। আপনাদের যদি ম্যাকবুক থাকে তাহলে Ctrl+1 দিলে হয়ে যাবে। মেবি উইন্ডোজে হলো, সরি ম্যাকে হলো Command+1, আর উইন্ডোজে মেবি Ctrl+1 চাপ দিলে অটোমেটিক আসবে, দেখবেন। Ctrl+1 দিলাম, এটা আসলো। Ctrl+2 দিলাম, এই দেখেন Ctrl+2 কি আসলো? স্লাইড শর্টার। মনে থাকবে আমাদের? চিন্তা করেন, আমাকে এখন বসিয়া আইসিটির ক্লাস নেওয়া লাগতেছে। যাক, জিনিসটা বুঝছেন তো কি বলে এটাকে? কুইক দেখার জন্য এটাকে বলে স্লাইড শর্টার, তাই না? আচ্ছা, ডিউরিং এ ডিসকাশন এ লার্নার এক্সপ্লেইন এ ডিফিকাল্টি, দ্য ট্রেনার মেনটেন্স আই কন্ট্যাক্ট, শো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লিসেন কেয়ারফুলি বিফোর রেসপন্ডিং। হুইচ স্কিল ইজ দ্য মোস্ট ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড? আচ্ছা, কি কইলো? ডিউরিং এ ডিসকাশন, একটা ডিসকাশন চলিচ্ছে, এই সময় লার্নার এক্সপ্লেন করলো ডিফিকাল্টি, যে আমার প্রবলেম হইতেছে। এখন ট্রেনার মেনটেন করতেছে আই কন্ট্যাক্ট, শো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লিসেন কেয়ারফুলি বিফোর রেসপন্ডিং। কিছু একটা বলার আগে
সে কথাগুলোকে ভালো মতো শুনতেছে। হুইচ স্কিল ইজ ক্লিয়ারলি ডেমনস্ট্রেটেড, বলেন এটা কোন জায়গা থেকে, এটা কমিউনিকেশন থেকে এই প্রশ্নটাকে আসছে, বলেন তো এটা। হ্যাঁ, অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং। এই অ্যাক্টিভ লিসেনিংটা কোন জায়গা থেকে আসছে? এইবার আমার কাছে বকা খাবে হলো, কে বকা খাবে বলেন তো দেখি? সাজেদা ম্যাডাম এখন আমার কাছে বকা খাবে। সাজেদা ম্যাডাম কি হয়েছে, কইতে পারেন না কেন, এটা কই থেকে আসছে? জি স্যার। হ্যাঁ বলেন, এটা কই থেকে আসছে? পরে বুঝতে পারতেছেন না? এই যে আচ্ছা, এক নাম্বার আপনার কাছে মনে হবে এটা সোলার, এটা কিন্তু ব্যাখ্যা করছে পুরা সোলারটাই। দেখেন আই কনট্যাক্ট শুড বি ন্যাচারাল। হ্যাঁ, আচ্ছা, লিসেন কেয়ারফুলি বিফোর রেসপন্ডিং, এই ব্যাপারটা আরো একটা জায়গায় আছে, সেটা হলো গ্রাউন্ড রুলের মধ্যে আছে, মনে আছে? আর গ্রাউন্ড রুল যদি ভুলে যায়, মানে সবাই ভুলে যাইতে পারবে কিন্তু সাজেদা ম্যাডাম ভুলে যেতে পারবে না, এটা ভোলা যাবে না। জি স্যার, ভুলি নাই স্যার। এই যে ভুলে গেছেন আপনি, অ্যাক্টিভ লিসেনিং জানার পরে পুরো ব্যাপারটাকে আপনি বলতে পারলেন না, কারণ পরীক্ষার সময় আপনি গ্রাউন্ড রুল ভুলে গেছিলেন। আচ্ছা, স্যার দেখেন স্যার, এখানে কিন্তু সি নাম্বারটাও কাছাকাছি, তাই না? যে মানে চোখাচোখি হচ্ছে আপনার ইন্টারাকশন দিয়েও তো হয়। ওকে, আমরা এটাকে নিয়ে আর একটু রিসার্চও করি, কোনো কিন্তু সমস্যা আপনার নেই। এই হবে, বিকজ হচ্ছে আপনি যদি অ্যাক্টিভই না থাকেন তাহলে আপনি ওর আই কন্টাক্ট করবেন কিভাবে? এই যে দেখেন, এটা আসছে হলো, অ্যাক্টিভ লিসেনিংটা আসছে হলো আমাদের 2 নম্বর সিপিএলএম থেকেই আসছে। ওয়েট এ মিনিট, আমি আপনাদেরকে একটু দেখাই দিই, গ্রাউন্ড রুল থেকে আসছে। এই যে দেখেন গ্রাউন্ড রুল, এই যে গ্রাউন্ড রুলের মধ্যে দেখবেন আনডিভাইডেড অ্যাটেনশন, লিসেন অ্যাটেন্টিভলি দেয়ার আইডিয়াস, এই যে ব্যাপারগুলো থেকে আসছে, দেখছেন এই ব্যাপারটা এখানে, এবং সোলারের ব্যাপারটা ওখানে আসছে, তাই না? সোলারের ব্যাপারটাও আসছে। আচ্ছা, অ্যাক্টিভ লিসেনিং আপনাকে আরো একটা জায়গায় দেখাই, এটা আরো একটা সিপিএলএম আছে, 10 নম্বরে আছে, আসেন 10 নম্বরে দেখাই। এই যে একেবারে পায়ে গেলাম, এই যে একদম এই জিনিসটা আছে, লিসেন। আচ্ছা, লিসেন অ্যাক্টিভলি, লিসেনিং ইজ অ্যান ইন্টারেক্টিভ প্রসেস, ইউ টেক ইন এ মেসেজ, ইন্টারপ্রেট ইন এ রেসপন্ড, ইউ নিড টু স্টপ অ্যান্ড ফোকাস অন দ্য কন্টেন্ট অ্যান্ড ফিলিং দ্য মেসেজ। অ্যাক্টিভ লিসেনিং ইনভলভ কি, এই জিনিসগুলো অ্যাক্টিভ লিসেনিং এর মধ্যে আছে, বুঝতে পারছেন জিনিসটা? attend to the learner, encouraging feedback, clarify and paraphrasing information. ওকে, এটা বুঝলাম। আচ্ছা, এগুলো তো বুঝলাম, আমরা একটু রিটেন নিয়ে একটু আলোচনা করব। একটা প্রশ্ন আসছে যে দেখা যায় যে স্মার্ট গোল, স্মার্ট গোল, কম্পোনেন্ট অফ স্মার্ট গোল আর শুধু স্মার্ট গোল একই, কে বলতে পারবে এটার অ্যান্সার? কথা বলি হ্যাঁ বলেন তো দেখি। স্যার, স্মার্টের এভরিভিশন করতে হবে না স্যার? হ্যাঁ, ও কম্পোনেন্ট, না না, কম্পোনেন্ট, এই যে এই স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, ওইটাই টাইম, ওইটাই 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 রেফারেন্স। ওইটাই হঠাৎ করে মাথায় আমাদের ঘুরে যায়, আরে কম্পোনেন্ট এটা আবার কি জিনিস, বাইরে ওইটাই, স্যার অন্য ওইটা কিছু তো না। মনে, আচ্ছা এটা আবার কি? আচ্ছা, 4 ক্যারেক্টারিস্টিক অফ ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, কে বলতে পারবে এটা? এটা কি বলতে পারবেন কেউ? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাইট ডাউন দ্য 4 ক্যারেক্টারিস্টিক অফ ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। ক্যারেক্টারিস্টিক বলছে, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক অফ, আচ্ছা শুধু ক্যারেক্টারিস্টিক, মজার ব্যাপার,
এইটা কোনো এই সিবিএলএম এ আপনারা খুঁজে পাবেন না। এই যে গ্যাঞ্জাম লাগিয়ে গেল এখন, এখন এটাকে আমাদেরকে খুঁজতে হবে অন্য কোনো জায়গায়। স্যার এটা আমার কাছে আছে, আমি আপনাকে দিয়ে দেবো। না না, এটা আমার কাছে আমি খুঁজে বের করে রাখছি, সব আছে আমার কাছে, কোনো টেনশন করেন না, আমি আপনাদেরকে এখনই দিচ্ছি। আচ্ছা, ওগুলো সব আমি বের করছি। আচ্ছা, ওর থেকেও ক্যারেক্টারিস্টিক আমরা খুঁজে পাবো, এটা নিয়ে দুশ্চিন্তা করার আমাদের কিছু নাই। দুশ্চিন্তা করার জন্য সব থেকে বড় যে জটিল প্রশ্নটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, হোয়াট, এই এই প্রশ্নটার অ্যান্সারটা করেই আমার আশা আছে যে আজকে ক্লাসটা শেষ করে দিব। একটা প্রশ্ন আছে, হোয়াট প্রভিশন ক্যান বি মেড টু এনশিওর টু অ্যাক্সেস ফর পারসন উইথ ডিসেবিলিটি ইন অ্যাসেসমেন্ট, এটা কই আছে? বলতে পারবেন কেউ? প্রশ্নটা একটু দেখাই, হ্যাঁ, প্রশ্নটাকে একটু দেখাই। 12 আছে না স্যার? হ্যাঁ 12 হ্যাঁ, 12 কোন জায়গায় আছে? স্যার ওইটা হলো যে এই মানে ওই যে ডিসেবিলিটি তাদেরকে যে র্যাম্প দেয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ র্যাম্প হ্যাঁ, পেয়ে এই জিনিসটা এটা এটা স্যার খুব জটিল একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, খুব জটিল টাইপের একটা প্রশ্ন, এটা আমাদেরকে এইভাবেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে তো স্যার পারছি স্যার। পারছেন আপনি, কনফিডেন্স স্যার, হয়ে গেছে কাজ। কত ভিতর থেকে আসছে দেখবেন জিনিসটা, মজার একটা প্রশ্ন। রেজি ম্যাডাম, এটা কিন্তু একটা মানে মানে ভেজাল লাগানোর মতোই প্রশ্ন ছিল, তাই না? জি স্যার, আমি তো ওই যে যে দুইটা আপনাকে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন কই থেকে আসছে, এই যে দেখেন, অ্যাডভাইস অন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, দেখে যে কোনো ব্যক্তি মনে করবে এটা 2 নম্বর সিবিএলএম, সে যাবে ওটা খুঁজতে এবং আর খুঁজে পাবে না। অথচ প্রশ্নটা আছে হলো 12 নম্বর সিবিএলএম এর, এই যে এনশিওর অ্যাক্সেস, এইখানে এই 4টা হলো ওটার অ্যান্সার। আচ্ছা, আরো কিছু কথা আপনাদেরকে বলে রাখি এক কথায়, হ্যাঁ, আরো অনেক কিছু নিয়ে রিসার্চ করতে পারি, আরো 2 ঘন্টা ক্লাস চালানো যাবে, ঠিক আছে, কিন্তু আহ সর্বপ্রথম যে ব্যাপারটা, রবার্ট গ্যাগনে আসছিল, তাই না? রবার্ট গ্যাগনে যদি আসে অনেক আমাদের, অনেক জি, রবার্ট গ্যাগনে যদি আসে ওখান থেকে কি আমি চালাক না স্যার। বাদ দিতে পারবো? না রবার্ট স্যার, রবার্ট গ্যাগনে 9টা আসে, 9টায় দিতে হবে। গ্রাউন্ড রুল 5টা আছে, 5টায় দিতে হবে। স্যার গ্রাউন্ড রুল 6টা না স্যার? 6টা, হ্যাঁ, গ্রাউন্ড রুল 6টা, হ্যাজার্ড 5টা। জি স্যার। আচ্ছা, এটা আজব প্রশ্ন আসছিল, হোয়াট আর দ্য পটেনশিয়াল হেলথ এফেক্ট অফ বায়োলজিক্যাল হ্যাজার্ড সাচ অ্যাজ ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড ফাঙ্গি? এটার অ্যান্সার কিন্তু নিজেকে বানায় লিখতে হবে, ওকে, সম্পূর্ণ নিজেকে বানায় লিখতে হবে। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে একটা প্রশ্নটা উত্তর দিয়ে দিচ্ছি। আমি, হ্যাঁ, আমি পুরাটাই লিখে দিচ্ছি, ব্যাখ্যা ট্যাখ্যা সবকিছু সহ, বাট এটা আপনাদেরকে বানাই দিতে হবে। আচ্ছা, এটা স্যার আরো একটা কাজ করলে হয়, আপনার যে ওই যে আচ্ছা, আমি ওটাকে আমি, হ্যাঁ, ওগুলাকে রেডি করে টসটা আছে, আপনাদেরকে হ্যাঁ ওই ওখান টসটা থেকে একবার ভালো করে বললে। ওটা আমি দিয়ে দিব এখন। তো এখন এগুলো তো জানলাম, এই হ্যাঁ, মডেল কোশ্চেনটা স্যার আমাদের একটু দিয়েন স্যার, মডেল হ্যাঁ, কোশ্চেনটা। মডেল কোশ্চেনটা আপনাদেরকে আমি দিব। এটা হলো যে এর মধ্যে অ্যাসেসমেন্টে শুনে 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 এগুলো লেখা হয়েছে। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? রিপিট আসার সম্ভাবনা প্রচুর, আসতেই পারে, কারণ আমরা দেখলাম স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করে দেখলাম যে 2 দিন ইয়ে আসছে, মানে স্যালভেজটা আসছে। এই দেখেন, স্মল গ্রুপ ডিসকাশন আসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, আর একটা বিষয়, এটা নিয়ে আমি এতটুকু কথা বলেই শেষ করব। এখন কি আপনারা নতুন হোক পুরাতন হোক, সকল স্টুডেন্টকে আমি একটা জিনিস কি বুঝাইতে পারছি যে একজন মেন্টরের রিয়েল ক্লাস কি?
একজন মেন্টরের রিয়েল কাজটা কি? খালি ধরে ধরে বয়ান দেওয়া, ইউটিউবে ভিডিও ছাড়া? আপনাকে সিপিএলএম একটা বলে দিল, ওটার উপরে সম্পূর্ণ ব্যাখ্যা আছে। আরে ভাই, যে সিপিএলএম বুঝাইতেছে ওই সিপিএলএম থেকে কিছু বহুত প্রশ্ন আছে যেগুলো কোনোদিনই আসবে মানে আসার কথাই না। আচ্ছা, ওটা নিয়ে একটা ধারণা দেই। সিপিএলএম মানে কি কি ঘাটতি আছে যেগুলো আসতে পারে, কিন্তু আপনি আজ পর্যন্ত কোনোদিন পড়েন নাই। আজ পর্যন্ত আমি এগুলো বিষয় নিয়ে কখনো আলোচনা করি নাই। এই রিসার্চটা আমি করছি, আমি আপনাদেরকে একটু বলি। এটা আপনারা ভয় ভয় লাগতে পারে, ভয় পাইলেও কিছু করার নাই, কারণ মিথ্যা কথা তো বলতে পারবো না। আপনাদেরকে জানানো আমার দায়িত্ব। যেমন সিপিএলএম মানে এনএসডি নিয়ে একটা কথাও আমরা খুঁজে পাবেন না, অথচ আমাদের সিএস এর মধ্যে এনএসডি আছে। তাহলে তাহলে এনএসডি এ রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আপনি কি করবেন? পারবেন অ্যান্সার দিতে? কতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে কোনো আলোচনা সিএস এর মধ্যে নাই, আমাদের সিবিএলএম এর মধ্যে নাই। কি করবেন তখন? আমাদের নীতিমালার গুলোর মধ্যে কিচ্ছু নাই, ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কোনো কথা নাই, অথচ সিএস এর মধ্যে আছে। আমাদের কেরিয়ার পাথওয়ে নিয়ে কোনো কথা নাই, অথচ সিএস এর মধ্যে আছে। আমাদের এথিক্যাল এবং লিগাল রেসপন্সিবিলিটি নিয়ে কোনো কথা নাই, যেটা সিএসএ আছে। যে কোনো দিন পরীক্ষায় আসবে, আপনারা মাথা ঘুরে যাবেন। অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের গ্রিন প্র্যাকটিস নিয়ে কোনো কথা নাই, সিএস এর মধ্যে আছে। পারফরমেন্সে নিজেকে উন্নতি করে কিভাবে ডেভেলপ করা যাবে, এইটার কিছু জিনিস রিলেভেন্ট পার্সোনালের মধ্যে ব্যাপার আছে, মানে এটা অকুপেশনাল পারফরমেন্সের ডেভেলপমেন্টের জন্য। সেই জিনিস আপনি সিবিএলএম এর মধ্যে খুঁজে পাবেন না। আচ্ছা আচ্ছা, এটা তো গেল। ফিজিক্যাল হ্যাজার্ড নিয়ে আলাদা অনেক ডিটেলস আলোচনা সিএসএ আছে, যেটা আমাদের সিবিএলএম এ নাই। অ্যাপ্লাই আইসিটি তো বাদই দিলাম, ওগুলো নিয়ে কথা না কই। প্র্যাকটিস ইনক্লুসিভিটি আচ্ছা, ইনক্লুসিভিটির মধ্যে দেখেন কিছু কিছু প্রশ্ন আছে ভার্বাল এবং বডি ল্যাঙ্গুয়েজ রিলেটেড, এগুলো আমাদের সিবিএলএম এর মধ্যে নাই। আমি প্রমাণ দেখাই এরকম প্রশ্ন আসছে। সেটা হলো এই এমসিকিউটা হলো ওই রিলেটেড প্রশ্ন, যেটা আমাদের সিবিএলএম থেকে আপনি বুঝে অ্যান্সারটা করতে পারছেন। খেয়াল করেন, এই যে প্রশ্নটার সাথে আমি এক্ষুনি কথা বলতেছিলাম, থামেন ওয়ান মিনিট। এই যে অ্যাক্টিভ লিসেনিং এর যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু সরাসরি সিবিএলএম এর মধ্যে নাই, ছিল কি? এই রিলেটেড প্রশ্ন হলো এটা। ভার্বাল কমিউনিকেশন, সাইন ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্ট, পশ্চার, গেস্টার, আই কন্ট্যাক্ট, টাচ, ভয়েস মডুলেশন নিয়েও যদি প্রশ্ন আসে, আপনি কি লিখবেন? পড়ছেন কিছু এটা নিয়ে? হোয়াট ইজ ভয়েস মডুলেশন, এটা নিয়ে যদি প্রশ্ন আসে কি লিখবেন? আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে এই প্রশ্ন কোনোদিন আসবে না স্যার, আপনি এগুলো ফাও আমাদের ভয় দেখেন না তো? এটা আপনাদের মনে হচ্ছে, আমি জানি। একটু দেখাই দিই। অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি, হ্যাঁ। এরপরে হলো, একটু দেখাই দিই, আইসিটি। আইসিটির পরে ইনক্লুসিভিটি। এই যে ইনক্লুসিভিটি, ইনক্লুসিভিটির মধ্যে দেখেন আপনাকে জাস্ট, আচ্ছা, রেঞ্জ অফ ভেরিয়েবল থেকেই তো আমাদেরকে পড়ার কথা, তাই না? রেঞ্জ অফ ভেরিয়েবল আছে বডি, ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্ট, পোস্টার, গেস্টার, তারপর হলো আই কন্ট্যাক্ট, টাচ, স্পেস এবং ভয়েস মডুলেশন। যে কোনো সামনে WS লাগায় দেন, এই প্রশ্নটা কি পরীক্ষায় আসতে পারে? হোয়াট ইজ সাইন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ফেসিয়াল এক্সপ্রেশন, হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ পোস্টার, হোয়াট ইজ আই কন্ট্যাক্ট, হোয়াট ইজ ভয়েস মডুলেশন, আসতে পারে? বলেন। সিএসএ আছে, আসতে পারে না? স্যার এখন আসা কোনো মানে নেগেটিভ ভাবে ধরা যাবে না, কারণ এখন সব এআই প্রশ্ন, ও কোনটা যে দিবে। তাইলে কি আচ্ছা, এখন আমি আপনাদেরকে কখনো কোনোদিন এই জিনিসগুলোকে কখনো কোনোদিন কিন্তু আপনাদের সামনে আমি বলিনি। বলছি যে এত জটিল এত কিছু জিনিস আসতে পারে, আমি কখনো কোনোদিন আপনাদেরকে ভয় দেখাইছি? বলেন আজকে না দেখাইতেছি। কি না, আমি বলিনি। আচ্ছা, তার মানে কি আমি আপনাদের ওগুলো পড়াইনি? কিন্তু এই শেষ সময় গেলেন। শেষ সময় আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস জানায় দিতেছি, এটা জানানো দরকার, উচিত। কারণ একজন স্টুডেন্টকে রেডি করতে গেলে আমার একটু সময় লাগবেই, খুব স্বাভাবিক ব্যাপার।
দেখেন এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের কম্পিউটারে ছিল, আপনারা ওখানে করলে আপনারা ওখানে পাইতেন। ওখানে এই জিনিসগুলো কমিউনিকেশন রিলেটেড অনেকগুলো প্রশ্ন ছিল। যাই হোক, আমি যখন যেটাকে পাচ্ছি অতটুকু তো আপনাদেরকে যেটা জেনুইন সেটা তো আমি আপনাদেরকে দিতেছি, তাই না? ট্রু স্যার, জি। একদম লেটেস্ট আমি আপনাদেরকে কোন কোন জিনিস সিপিএলএম এর মধ্যে নাই আমি এইটা পর্যন্ত রিসার্চ করে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আর কি করতে বলেন বলেন? একজন স্যার জানটা দিয়ে দিবেন স্যার। আর জানটা দেওয়া বাকি আছে, ঠিক আছে? 11টা ইউনিটের মধ্যে থেকে এই জিনিসগুলোই নাই, ঠিক আছে? সার্টিফিকেট ইস্যু করা সম্বন্ধে সিপিএলএম এ সেইভাবে নির্দেশনা নাই, ঠিক আছে? ইস্যুইং এ সার্টিফিকেট অর্গানাইজড এতটুকু নাই। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, রিঅ্যাসেসমেন্ট এবং আপিল ডিসকাশন নিয়ে বিস্তারিত নাই, যেটা সিএসএ আলোচনা করা আছে। হোয়াট এভার, আমি আপনাদেরকে এগুলো নিয়ে ধারণা দিলাম, জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে একা একা কিভাবে সম্ভব নয়, একা একা প্রস্তুতি কত ভয়াবহ হতে পারে এতটুকু নিয়ে আপনাদেরকে জানালাম। এবং এই কারণে আমি যখন যেখান থেকে যে জিনিসগুলোকে পাই, আপনারা হয়তো অনেক মানে এমসিকিউ গুলো দেখে মনে করেন যে স্যার এগুলা কি দিছে, কিচ্ছু বুঝতেছি না, এগুলো মাথায় ঢুকতেছে না। টেনশন করিয়েন না, হ্যাঁ, পরীক্ষাগুলো দিতে থাকেন, ওগুলো ওগুলোর ব্যাখ্যা তো আমি দিয়ে দিছি, তাই না? তো ব্যাখ্যাগুলো দেখে আপনারা পারবেন, শিখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এইভাবে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। ডে বাই ডে অনেক কঠিন হচ্ছে স্যার। ডে বাই ডে কঠিন, আমরাও তো কঠিন হচ্ছি, তাই না? আমরাও তো নিজেদেরকে কত জটিল পর্যায়ে নিয়ে গেছি। আমরা অ্যাপ্লাই অকুপেশন সেফটি অ্যান্ড হেলথে আমরা কত ভয়াবহ এমসিকিউ আমি আপনাদেরকে দিয়ে শিখাচ্ছি। ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন এগুলো ছিল আমাদের সিভিএলএম এ আছে? কেউ না। জানে? না কেউ স্যার, জানে এগুলো না, আমি আপনাদেরকে শেখাচ্ছি। গ্রিন প্র্যাকটিস নিয়ে সিভিএলএম এ কিছু নাই, আমি আপনাদেরকে শেখাচ্ছি। তারপর হলো এই যে অ্যাব্রেশন ওয়াউন্ড আছে সিভিএলএম এ নাই, আমি কি করতেছি নতুন স্যার এখানে এই 4টাতে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমি আজকে আপনাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার করলাম, আপনারা এই যে খেয়াল করতেছেন আমি নতুন নতুন জিনিসগুলো আপনাদের জন্য আনতেছি, এগুলো আসলে কি, এইগুলো সিএসএ আছে এগুলো নিয়ে আলোচনা, হ্যাঁ। তো ওগুলো আমি বানায় 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 যেগুলো পরীক্ষা আসতেছে ওই লেভেলের প্রশ্নের সাথে আমি তো আপনাকে মিলাই মিলাই দেখাচ্ছি, ওই লেভেলের প্রশ্নের সাথে মিলাই মিলাই আমি আপনাদেরকে পরীক্ষা দিচ্ছি রিয়েল প্রশ্নের মতো। আর যতক্ষণ আমার কাছে পছন্দ হচ্ছে না, যদি দেখতেছি এই প্রশ্নটা আমার কাছে পছন্দ হচ্ছে না, এই যে দেখা গেল প্রশ্নটা এরকম কিন্তু আমার রিয়েল প্রশ্নটা আরো সুন্দর অন্যরকম, আমি ওটাকে ডিলিট করে দিচ্ছি। যতক্ষণ না আমি এইরকম প্রশ্ন আমি তৈরি করতে পারি, যখন আমার ওরকম প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে আমি নিজে স্যাটিসফাইড, ঠিক তখনই কি করতেছি আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। এটাকে মানে আপনারা কি দেখছেন, এই ব্যাপারটা খেয়াল করছেন, বুঝছেন? যাতে আপনাদের পরীক্ষা যাওয়ার আগ পর্যন্ত তো কোনো ঘাটতি না থাকে। আবার এই যে সুন্দর করে ওটার ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি, ফার্স্ট ডিগ্রি বার্ন যেন বুঝতে কোনো সমস্যা না হয়। এই যে এই জিনিসগুলো যেগুলো আমাদের সিভিএলএম এ নাই, আর সবাই বলতেছে সিভিএলএম পড়ো সিভিএলএম পড়ো, ভাই বহুত কিছু সিভিএলএম এ নাই, অথচ সিএসএ আছে। আচ্ছা, বুঝতে পারছেন কি? আচ্ছা, আপনারা কি কোনোভাবে আরো কনফিউজড হয়ে গেলেন, না আপনারা পুরো ব্যাপারটাকে বুঝতে পারলেন, নাকি ভয় বাড়ে গেল বলেন? এমসিকিউটাই এখন বেশি হার্ড স্যার। আচ্ছা, এমসিকিউটা যদি হার্ড, আপনাদেরও আমি হার্ড করেই দিচ্ছি ব্যাপারটা, তাই না? আপনাদের ভুল হচ্ছে, এটা আমি তো হ্যাঁ। দেখতেছি, এই যে মেইনটেনেন্স দিয়ে আপনারা কান্দি ফেলাইছেন একদম, আল্লাহ ভয়াবহ Yes, sir. অবস্থা। খালি আমাদের শারমিন আক্তার ম্যাডাম কেমনে যে কিভাবে এতগুলো পারলো আল্লাহ জানে। মণি ম্যাডামের 5টা ভুল হয়েছে, যাক তারপরেও মোটামুটি ঠিক আছে। এলাই স্যার আবার আজকে দেননি কেন জানি, এলাই স্যার আজকে দেননি কেন জানি। এলাই স্যার ঘুম গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা এই মানে মানে আপনারা গুরুত্ব দেন হলো আমার এই এমসিকিউ গুলোর উপরে। আমি যেভাবে এমসিকিউ গুলো
তৈরি করতেছি, এটা কোনো সহজ কোনো জিনিস না। আমি পুরোপুরি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সকে মানে একদম করে একদম সিএসটাকে ধরে ধরে সিএস এর পারফরমেন্স ক্রাইটেরিয়া ধরে 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 আমি আপনাদের জন্য এমসিকিউ বানাচ্ছি, যাতে কোনোভাবে আপনাদেরকে ঠেকানো না যায়, কোনোভাবে যেন কোনো স্টুডেন্ট আমার স্টুডেন্টকে যেন কেউ ঠেকাইতে না পারে, এই ট্রাইটা আমি করতেছি। বাকিটুকু আল্লাহর হাতে। কিন্তু আমি এই জিনিসগুলো আমি কখনো কোনোদিন আপনাদেরকে বলিনি, যাতে আপনারা মানে কনফিউজ যাতে না হন। কিন্তু সত্য কথা জিনিসগুলো আপনাদেরকে বললাম যে আপনারা যাতে আরো সিরিয়াস হন, আরো মারাত্মক সিরিয়াস হতে হবে। এমসিকিউ গুলো খেলা লাগবে। রিটেন যে পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ গ্রুপে যখন যেটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে ডিফাইন হলিস্টিক অ্যাসেসমেন্ট, এটা আসে। তারপরে হোয়াট প্রিন্ট অপশন আর অ্যাভেলেবেল ইন পাওয়ার পয়েন্ট, এটা খোঁজেন, আপনারা চেষ্টা করেন। মাত্র 2টা প্রশ্নই তো দেওয়া হয়েছে, এটা খুঁজতে কতক্ষণ সময় লাগে? কিন্তু এই প্র্যাকটিস গুলো করেন। জি স্যার, আমি এই দুটো পাঠাইছি স্যার আপনাকে স্যার। হ্যাঁ, আমি দেখছি। স্যার হ্যাঁ, আপনি বলেন। হচ্ছে মানে একদিন ওই যেমন কম্পিউটারের যে প্রশ্নগুলো আপনি দিয়েছেন হুম। ওইটা ফুল একটা ক্লাস নিয়েন তো আপনার কম্পিউটারে? জি স্যার, আপনার কোশ্চেন গুলো দিয়ে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওটাকে নিয়ে আমি তাহলে একদিনকার নিব। ইতি স্যার। ম্যাডাম, ভুল হচ্ছে, ভুল করে রাগ করে চলে গেলে তো হবে না। এই যে ভুল হয়েছে, 9টা ভুল হয়েছে, উনি আর পরীক্ষায় দেননি। কতখানি ঘাটতি আছে বুঝতে পারতেছেন আপনার? জি স্যার। তারপরে আমার খুলনার সুফিয়া ম্যাডাম আছেন আপনি? খুলনা সুফিয়া ম্যাডাম নাই না? ওনার একটা রেজাল্ট দেখাই, রেজাল্টটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। কি অ্যাসেসমেন্টে বসবে উনি? কই গেল? বাংলায় সুফিয়া লেখা ছিল, এই যে সুফিয়া খাতুন খুলনা। নিচে। জি স্যার। অকুপেশনাল সেফটি হেলথ থেকে 26টা প্রশ্ন তার ভুল। সরি, হ্যাঁ, 26টা ভুল করছে সে। সে কি পরীক্ষা দিবে? আমি তো আমার টেনশনে আমি বাঁচতেছি না, মানে সে পরীক্ষা দিবে আমার ভয় লাগতেছে। স্যার ওর মুখস্থ বিদ্যা ভালো, বাট এই এমসিকিউ তে সমস্যা আছে আবার অনেক। তো দেখি পারেন ভালোই। জ্যানজাম কোথায়? আমি তো দেখাই দিচ্ছি আপনাদের, একদম আমি দেখাই দিচ্ছি আপনাদের, সমস্যা এখানে। এই ফিডব্যাক আপনাকে কোন ট্রেনার দিবে কেউ? মাইন্ড করতে পারেন আপনারা যে স্যার এতগুলা লোকের সামনে আমরা দেখাইতেছেন। আরে ভাই, এটা আমার উদ্দেশ্য না। আপনি আপনাকে দেখাই দিচ্ছি, আপনার এই জায়গাটা একটু পড়েন, না পারলে এই জায়গাটুকু আমার কাছে বুঝাই নেন। আচ্ছা, আমি দরকার এগুলার প্রতিটা ব্যাখ্যা আমি এটার সাথে অ্যাড করবো। উনি না এটার ব্যাখ্যা পড়ে না, বুঝছেন? গ্যারান্টি দিলাম, উনি পড়ে না। উনি খালি ক্লিক করে, খালি চাপ দেয়। মানুষে যেমন রিল দেখে না, উনি রিল দেখার মতো এমসিকিউ পড়ে। ভাই, প্রতিটার এক্সপ্লেনেশন আমি দিয়ে দিছি, তাহলে মানুষ এটা পড়লে এটা 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 বুঝবে না? বাংলায় লিখে দিছি, প্রতিটা এমসিকিউর উপর বিস্তারিত ব্যাখ্যা দিছি। আর কি চাই? স্যার সেটা তো স্যার উত্তর দেওয়ার পরে আসে, এর আগে তো আর কিছু না, আসে না। ঠিক আছে, আপনি উত্তর দেওয়ার পরে এই জিনিসটাকে বুঝলেন, সেকেন্ড টাইম আর একবার পরীক্ষা দেন, হয়ে গেল। ওইটা তো স্যার একবার পরীক্ষা দেওয়ার পর ইনভ্যালিড হয়ে যায়। না, কে বলছে? এই যে দেখাই, একবার পরীক্ষা দেওয়ার পরে যাই আপনি স্যার, জিনিসটা শিখলেন, 100 বার পরীক্ষা দেওয়া যাবে। এই যে কোন ম্যাডামকে দেখলাম, তো আর অনেকগুলো বার পরীক্ষা দিছে। আমি তো স্যার 8-9 বার করে দিয়ে মুখস্থ হ্যাঁ, করে চলি। এই যে তাহমিনা আক্তার স্বর্ণ ম্যাডাম 2বার দিছে, সুলতানা শারমিন ম্যাডাম 7 বার দিছেন। দিলে স্যার মুখস্থ হয়ে যায় ভালো। হ্যাঁ, ওনারা জিনিসটাকে তারপরে ওই যে ফজিল আক্তার ম্যাডাম 2বার দিছেন। সুলতানা শারমিন ম্যাডামের ধৈর্যটা একবার চিন্তা করেন, বস পাবলিক 7 বার দিছেন। জীবনে এনারা উন্নতি করবে, ঠিক আছে? ডেজি ম্যাডামের একটা রেকর্ড ছিল কত জন? 7 বার স্যার, আমি এখনো স্যার 9 বার করে খেলি, খেলে মুখস্থ করি। হ্যাঁ, কনসেপ্ট যেন ক্লিয়ার হয়, বুঝছেন? জি স্যার। তাহলে কেউ ঠেকাতে পারবে না।
ঠিক আছে, তাহলে আমার আজকের পুরো ক্লাস, পুরো সেশনের একটাই উদ্দেশ্য ছিল, আপনি অবশ্যই মানুষের ক্লাস দেখবেন, ভিডিও দেখবেন, সবকিছু দেখবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে নিজের মতো করে পুরো ব্যাপারটাকে বুঝতে হবে। আর আরেকটা জিনিস হলো যে এখন ইউটিউবে বহুত লোকজন আসছে, মানে আহ, মানে কি আর বলবো, আর না বলি, এখন দিনে দিনে দেখবেন যে এরকম আরো আসবে, ঠিক আছে, বাট আপনাকে মেন্টরের কাজ আসলে ওই একটা ক্লাস বা একটা বিষয় নিয়ে শুধু বক্তব্য দেওয়া না। মেন্টরের মূল কাজ হলো সে একদম ক্লাস নেওয়ার পরে তার প্রতিটা প্রবলেম ধরে 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 বলে দিবে, ধরে 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 ধরাই দিবে, ভাই আপনার এটা ভুল হয়েছে, ভাই কিছু মনে করেন না, আপনি এই দুটা ভুল করছেন, এই দুটা ভুল, আপনি এই দুটা জিনিস জানেন না, বিদায় ভুল হয়েছে, এই দুটা জিনিস যদি আপনি ক্লিয়ার হন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এইভাবে ক্লিয়ার করার দায়িত্ব হলো একজন মেন্টরের, একদম লাগে থাকবে এবং তাকে সত্যি কথা বলতে হবে, ঠিক আছে, এই হলো ব্যাপার। কামরুন্নার ম্যাডাম 2 বার দিছে, এইরকম প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে, গুড, ইনশাল্লাহ। তাহলে আজকে আমি মনে হয় এতটুকু বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি একটা মেন্টরের ক্লাস কি রকম হওয়া উচিত, কিভাবে প্রতিটা জিনিসকে ক্লিয়ার করা দেওয়া উচিত। এখন দেখেন নিজে নিজে শিখবেন না কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বাট এইভাবে মানে একা একা শিখতে গেলে আপনি বহু জায়গায় আটকে থাকবেন, বহু জায়গায় থাকবেন, কোথায় কোথায় আটকে থাকবেন। দরকার হয় আজকের এই ভিডিওটা আপনার দরকার আরেকবার দেখবেন, তখনকার ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যেদিনকা আপনারা আহ এই ভিডিওর অনেক মর্ম আজকে নতুন যারা তারা বুঝবে না, একবার নট ইয়েট হওয়ার পরে যখন আমার এই ভিডিওটা দেখবে কেউ, সে ফুল ক্লিয়ার হয়ে যাবে যে আমার স্যার আজকে কি বলছিল, ওই কথাগুলো অনেকেই বুঝবে না, ঠিক আছে, একবার নট ইয়েট হওয়ার পরে তারপরে বুঝবে যে আচ্ছা স্যার এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে ওয়ার্ন করছিল, ঠিক আছে। তো আপনাদের সুন্দরভাবে প্র্যাকটিস করতে থাকেন। আমার পুরো সেশনের মূল উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয়, একদম সঠিক গাইডলাইনটা দেওয়া। এখন এটা আপনার ভালো যদি লাগে গ্রহণ করবেন, খারাপ লাগলে আপনি আপনার মতো চলেন, কোনো সমস্যা নাই, কিন্তু একদম রিয়েলি কি প্রবলেমগুলো হচ্ছে, সিএস এর কোন অংশগুলোকে আমাদের ফলো করা দরকার, আমরা ওই সিবিএলএম পড়লে যে আসলে শুধু সিবিএলএম এর উপর নির্ভর করে যে কোনো লাভ নাই, সিবিএলএম হলো আমার 2012 সালের, আর সিএস আমার 2021 সালের। তো এত মানধাত্তা আমল 9 বছর আগের জিনিস নিয়ে যদি পড়ে থাকেন, আপনি অনেক কিছু বুঝবেন না, বুঝবেন অবশ্যই, অনেক কিছু বুঝবেন না, ওই সকল কিছু বোঝার জন্য আপনার একজন মেন্টর লাগবেই। সেই মেন্টরের পিছনে আপনাকে লাগিয়ে থাকতে হবে, তারপর আপনি বুঝবেন। এবং 1-to-1 ডিসিশন, 1-to-1 কথাবার্তা, 1-to-1 গল্প করার মাধ্যমেই আপনি এই সিপিটি এর একদম ডিপে ঢুকতে পারবেন। আপনি আমার ক্লাস করতেছেন তার মানে আপনি সবকিছু শিখে ফেলতেছেন, ব্যাপারটা তা না। আমাকে প্রশ্ন করতে হবে, আমাকে প্রশ্ন করে আপনাকে বলতে হবে যে স্যার এটা আমি এখনো বুঝিনি, এটাতে কই থেকে কি করলেন আপনি। আপনাকে দেখে নিজে শিখে এমন ভাবে শিখতে হবে যে আমার ক্লাসটা শেষ করার পর যেন কালকে আমার মতো একটা ক্লাস আপনি নিতে পারেন। যেদিনকা এই লেভেলে চলে যাবেন তখন বুঝবেন যে হ্যাঁ আপনি শিখতে পারতেছেন। কিন্তু কারো যদি এরকম মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কিছু, তাহলে তো হলো না। মাথার উপর দিয়ে গেছে খুব ভালো কথা, আপনি আরেকবার আমার ভিডিওটা দেখেন এবং লাইন টু লাইন দেখেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা ঠিক, আমি আজকে কি বলছি এটা তারাই বুঝতে পারবে যারা একবার পরীক্ষায় বসে নট ইয়েট হয়েছে, একমাত্র তারা আমার এই কথাগুলোকে মন দিয়ে ভালো মতো বুঝতে পারবে। তো আমার যারা নতুন সামনে পরীক্ষা দিবে তাদেরকে শুভকামনা জানাই আমি আজকে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। স্যার জি বলেন। স্যার হ্যাঁ রাকিবুল স্যার বলেন। স্যার এই মাসের 8 তারিখে আপনি যে ক্লাসটা নিয়েছিলেন ওখানে ডানিং বুগার ইফেক্টের যে আলোচনা করেছিলেন ওইটা আজকে খুব ভালো মতো বুঝে আসলো। ডানিং ক্রুগার এফেক্ট বুঝছেন? একদম ভালো মতো বুঝে আসলো এবং তখন জ্ঞান কম ছিল, আত্মবিশ্বাস বেশি ছিল। আজকে সবকিছু দেখার পরে হুম। আত্মবিশ্বাস ধূপ করে পড়ে গেছে আর কি। মানে আমি এমনও কিছু জানি যেগুলা যদি আমি সত্যি কথা বলি, আমি ওগুলো যদি বোঝানোর চেষ্টা করি, আমার এক একটা পরীক্ষা, এক একটা এমসিকিউ, এক একটা জিনিস, সের উপর আমার কি পরিমাণ গবেষণা করে এগুলা বানাইছি, এগুলা যত বেশি বলবো তত আপনারা ডিমোটিভেটেড হয়ে যাবেন। কিন্তু সত্যি কথা কি, এত কিছু জানারই দরকার নাই আমাদের, আমাদের কিছুটা ডানিং ক্রুগার এফেক্টের মধ্যে থাকা দরকার।
কারণ কি, একটা নির্ভরতা একটা ব্যক্তি থাকলেই তো যথেষ্ট, যে আমার স্যার তো জানে, আমার এত জানার দরকার নাই, সে যতটুকু দরকার ততটুকু ঠিক সময় মতো ঠিকই বলে দিবে। এই এতটুকু ভরসা যদি কোনো স্টুডেন্টের আমার প্রতি থাকে, আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, তার আর কোনো রকম কোনো সমস্যা হবে না। স্যার খুব এতটুকু দামি একটা কথা বলছেন, খুব এতটুকু দামি একটা কথা। জি, এতটুকু বিশ্বাস আমাকে করতে পারেন, আমি বিশ্বাস করার মতো মানুষ। আর একটা জিনিস কি, আমি আর যাই হোক মিথ্যা কথা বলবো না, আজকের এই ক্লাস দেখিয়া আমার কত স্টুডেন্ট কমে যাবে এটা আমিও জানি। কারণ অনেকের মাথা দিয়ে ঢুকবে না, বুঝবে না, এত কিছু এত লোড নেওয়ার মতো অনেকেই নাই। আর এই একদিন দুই দিন মানে আপনারা দেখবেন যে অলরেডি মানে মানুষ যারা ক্লাস নিতেছে তাদের ভিডিওগুলো দেখেন, তারা বাচ্চা পোলাপান কয়েকদিন আগে কম্পিটেন্ট হয়েই শুরু করে দিছে, অথচ তাদের কোনো ধারণাও নাই যে ওরা ওই যে ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বারের মতো করে পাশ করে বেড়ে গেছে। অথচ এত ডিপ নলেজ তার নাই। এই ডিপ নলেজ না থাকার কারণে ওরা যে কি শিখাবে এটা উপর আল্লাহ জানে। শেষে কি হবে, সম্পর্ক নষ্ট হবে তার মানে স্টুডেন্টদের সাথে, আর কিচ্ছু না, জাস্ট স্টুডেন্টের সাথে নষ্ট হবে। আর আমার ক্ষেত্রে কি হয় জানেন, অ্যাসেসমেন্টে বসে যদি আমার স্টুডেন্ট নট ইয়েট হয়, সে আমাকে আরো বেশি ভালোবাসা শুরু করে দেয়, সে আমাকে আরো বেশি পছন্দ করা শুরু করে দেয়। কারণ তখনকার বুঝতে পারে যে স্যার আপনি যেগুলা বলছিলেন না, আজকে না আমি সত্যি বুঝছি স্যার। এই যে রাকিবুল স্যার, আপনি কিন্তু দেখেন আজকে কিন্তু ক্লিয়ারলি অনেক কিছু বুঝতে পারতেছেন যে স্যার আসলেই জি আপনি এই স্যার। কথাগুলো ঠিক বলছেন। এই জন্যই বলি যে আমার কথা বুঝবেন, আইস হোক অথবা কালকে বুঝবেন। কিন্তু আমি দুঃখ পাই তাদের জন্য যারা দিনের পর দিন আমার ক্লাস করতেছে কিন্তু পরীক্ষা বসার কোনো ইচ্ছাই নেই। এটা আমার জন্য সব থেকে দুঃখজনক, যে এরা যে কি তামাশা দেখার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ জানে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, হয়তো তারা বসবে নিজেদের প্র্যাকটিস করতেছে, তবে জীবনে সমস্যা থাকবেই, অনেক রকমের সমস্যা থাকবে, এত সমস্যা বাদ দিয়ে পরীক্ষায় বসে যাবেন। আর একটা ব্যাপার, যারা যে ট্রেনারেরই স্টুডেন্ট হন না কেন, বাংলাদেশের যে কোনো ট্রেনার স্টুডেন্ট হন না কেন, 10 বার নট ইয়েট হন না কেন, কোনো সমস্যা নেই, আমার কাছে আসেন, ইনশাল্লাহ তার জন্য কম খরচে একটা ব্যবস্থা আমি করে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। কারণ আমি যত দিন যাচ্ছে, আমি পরীক্ষা দেওয়া স্টুডেন্টকে বেশি ভালোবাসা শুরু করে দিছি, আর নতুনদের উপর আমার রাগ উঠে থাকে, আমার কথাবার্তা শুনে না যে। আর অন্য স্টুডেন্ট যারা নট ইয়েট হয়েছে তাদেরকে আমি বেশি ভালোবাসা শুরু করছি, কারণ আমি বুঝতে পারি তারা কত অসহায়ের মধ্যে অবস্থায় থাকে। জিতেন্দ্র স্যার কিছু বলতে চাইছিলেন? স্যার একটু রাগ কমে করে না। না না না, আপনাদেরকে তাই বলে ভালোবাসি না, কি যে কোন। আরে স্যার আমি, আমি একটু নতুনদের উদ্দেশ্যে কিছু বলি। হ্যাঁ বলেন। আচ্ছা, সেটা হচ্ছে ওই আপনারা যখন হচ্ছে যে সিভিএলএমটা স্যার যেদিন পড়ালো পরের দিন ওইটার রেকর্ডিংটা দেখে নেবেন, প্লাস হচ্ছে গেমটা খেলবেন, দেখবেন একদম মানে 80% হয়ে যাবে। আর হচ্ছে স্যারের যে আগের ভিডিওগুলো সেগুলি হচ্ছে আপনারা, স্যার তো বলেই দেয় যে আজকে কোন সিভিএলএমটা পড়ানো হবে, ওইটা একটু দেখে আসবেন, দেখবেন আর হচ্ছে মাথার উপর দিয়ে যাবে না। আমরা স্যার এইভাবেই ফলো করছি। একদম মানে আজকের পুরো সেশনের সব থেকে দামি কথাটা আমি বলি নাই, ডেজি ম্যাডাম বলে ফেললো। জি স্যার, এটা হ্যাঁ, করলে স্যার এই যে, জি। কারণ আমরা স্যার নতুন সবাই হচ্ছে প্রথম 1 মাস আমাদের মাথার উপর দিয়ে যায় স্যার, কারণ আমরা ভার্সিটিতে একরকম পড়া পড়ছি, আর এই টিভেটে এসে স্যার এগুলি তো আমাদের একদম নতুন টার্ম এগুলি। তো স্যার এটার একমাত্র সমাধান হচ্ছে আপনার যে আগের ভিডিও রেকর্ড গুলো ওগুলি দেখেই আপনার আর ক্লাসে একটা ঢোকা। জিনিস আমি মনে করি, আর পরের দিন হচ্ছে স্যার, আর একটা জিনিস আমি মনে করি, যে আপনি আমার স্টুডেন্ট বা আপনারা আমার স্টুডেন্ট, একটা জিনিস যখনকার বুঝবেন না তো ডাইরেক্ট আমাকে বলতেই তো পারেন যে হ্যাঁ আপনার এত নাম ডাক শুনছি, কি ঘোড়ার ডিম পড়াইলেন, কিছুই বুঝি না, হ্যাঁ আরেকবার বুঝান, আমি তো এটা বুঝিনি। এইভাবে বলে আপনি কি বলে মানে আমার কাছে বুঝে নেন, সমস্যা কি? যদি আপনারা সত্যি টাকা দিয়ে থাকেন আমারে, তাহলে আমার কাছে বুঝে নেন না কেন, এটাই বুঝি না। আপনি তো টাকা দিয়ে আমার কাছে পড়তেছেন, তো তাহলে আপনারা বুঝাই নেবেন না, তাহলে তো এই টাকাটা হালাল হইলো, আমারও হালাল হইলো। এখন আপনাকে ভয় লাগে না স্যার? আপনি হুটহাট করে রেগে যান, একটু রাগটা কমান, একটু ওই ঝাড়ফুঁক করেন স্যার, হ্যাঁ আর রাগ, এইটা ছাড়াও আরো একটা প্রবলেম আছে স্যার, একটু পানি কোনটা পড়া যে খান। বুঝি না স্যার সেটা যে বলবো, হুম, ওইটাই তো বুঝি না স্যার, তাহলে আপনার কি বলবো? ওটার এটা সব থেকে বেস্ট ওয়েটা ম্যাডাম বলে দিছে, কিচ্ছু না। হ্যাঁ, এই যে এইটাই একটা প্রবলেম স্যার। এই যে কিচ্ছু না না, ম্যাডামের ইয়েটা ভালো স্যার। কিচ্ছু না, এইটার জন্য আমি একটা কাজ করি, আপনারা খেয়াল করে দেখবেন। স্যার আপনি কুমিল্লা গ্রুপে আছেন না? কুমিল্লা আর্টে আছে স্যার।
ও 8-এ, আচ্ছা। এই যে দেখেন স্যার, যে কোনো ক্লাস শুরু হওয়ার আগে আমি একটা কাজ করি, হ্যাঁ, না ওটা দেখছি স্যার, ওইভাবেই আমি ক্লাসে বলে আসি, দিই এটা তারপরে অমুক অনেক সেশন। জিনিস। এটা সাধারণত দুপুর 2টা-3টার দিকে করি, বা জি স্যার। 3টা-4টার দিকে আমি বলে দিই যে আজকে এই সেশন থাকবে। এটা এটা আপনার একটু দেখবেন, এই সিপিএলএমটা একটু আধা ঘন্টা দেখবেন, দেখে যখন আমার ক্লাসে বসবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাইকে অনেক কষ্ট দিলাম। জি ভালো স্যার, ক্লাস অনেক সুন্দর ছিল, জি দারুণ ছিল স্যার ক্লাস। তবে স্যার, ম্যাডাম যেই কথাটা বললো, হ্যাঁ বাংলাদেশের সব মাদ্রাসাগুলোতে ওই আমলটা করা হয়, ছাত্ররা আগে থেকে পড়াটা দেখে আসে জি এবং তখন ক্লাসে খুব ভালো বুঝে আসে সব। হুম, আমাদের, আমি একজন কমি মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে আমার এটা জানা আছে যে আমাদের উস্তাদরা সবসময় বলতেন হুম। যে কিছু না বুঝলেও পড়লেও পড়ে আসবা আগে, যেই পড়াটা আজকে পড়ানো হবে আগের দিনকে। তো ওই ভিডিওটা দেখলে আসলে অনেক উপকার হবে আগের দিন। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।